হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ রকি বলছি। ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ফটোশপ ক্লাস 1। সো এখানে আমরা মূলত যে আলোচনাগুলো করব, ক্লাস 1 এর মডিউলে আছে ইন্ট্রোডিউসিং উইথ ফটোশপ, ডকুমেন্ট সেটআপ, ইন্টারফেস ওভারভিউ, স্ক্রিন মোড, জুম ইন অ্যান্ড আউট, ডকুমেন্ট প্যান, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, লেয়ার বেসিক, আন্ডু রিডো। এবং এই টুলসগুলো বা এই বিষয়গুলো আলোচনার পর আমরা আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট হবে কার্টুন ক্যারেক্টার। সো এইটুকু বিষয় জেনেই আমরা মোটামুটি একটা ফটোশপ দিয়ে একটা কার্টুন ক্যারেক্টার তৈরি করতে পারবো। যে সফটওয়্যারটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডোবির একটা সফটওয়্যার, যা নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আর প্রত্যেকটা সফটওয়্যারই যেমন অনেকগুলো ভার্সন হয়ে থাকে, সো অ্যাডোবি ফটোশপের যেই অনেকগুলো ভার্সন হয়ে থাকে তার মধ্যে CS3 থেকে আমরা CC ভার্সন পর্যন্ত পেয়ে থাকি। তো এই ভার্সনগুলোর মধ্যে আমরা যেটা দেখাচ্ছি বা এখন যেটা যে সফটওয়্যার বা যে ভার্সনটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS6। সো এটা আমরা যদি ওপেন করি, আপনারা দেখছেন অ্যাডোবি CS6 এক্সটেন্ডেড ভার্সনটা ওপেন হচ্ছে। সফটওয়্যারটা ওপেন হলো। তো দেখে নেই যে এটা কোন পাসটাকে কি বলা হয় বা কোন জিনিস বিষয়বস্তুগুলোকে কি বলা হয়, এটা একটু চিনে নেই। যেমন এখানে দেখা যাচ্ছে উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এই বিষয়গুলো হচ্ছে এই মেনু বলা হয়। এগুলোকে মেনু বলা হয় এবং এই বারটাকে বলা হয় মেনু বার। যেখানে কি ফাইলের ভিতরে অনেক অপশন আছে, এডিটের ভিতরে কিছু অপশন আছে, ইমেজের ভিতরে কিছু অপশন পাচ্ছি, টাইপ, সিলেক্ট, প্রত্যেকটার ভিতরে কিছু কিছু অপশন আমরা পেয়ে থাকি। আর মেনু বারের নিচে যে বারটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় অপশন বার। এখানে প্রতিটা টুলস বা প্রতিটা মেনুর আন্ডারে অনেক অপশন আমরা পেয়ে থাকি। আর বাম পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে টুলস বার, যেখানে ফটোশপের যাবতীয় অনেক টুলস আমরা পেয়ে থাকি, এবং যে টুলস গুলো ব্যবহার করি আমরা মূলত ফটোশপের সমস্ত ডিজাইন গুলোকে করে থাকি। এই টুলস বারটার ভিউ দু রকমের হয়ে থাকে। যেখানে দেখেন এখানে একটা আইকন দেখা যাচ্ছে, এটা ক্লিক করলে টুলস বারটার ভিউ এরকম দেখায়, যেখানে প্রতিটা টুলস নিচে নিচে অবস্থান করে। আর এটাতে যদি আরেকবার ক্লিক করি, সেটা অপশনটা মানে ভিউটা এভাবে দেখায়, যেখানে প্রতিটা টুলস পাশাপাশি বসে ব্যবহার হয়ে থাকে। তো এই আমি আগে বলেছি যে এই টুলস গুলো দিয়ে মূলত ফটোশপের যাবতীয় কাজ হয়ে থাকে। তো টুলস গুলোর ভিতরে দেখেন কিছু ভাগ করা আছে, যেমন এখানে দাগ দেখা যাচ্ছে যে কয়েকটা সেগমেন্টে এই টুলস গুলোকে ভাগ করে দেওয়া আছে। তো আমরা একটু জেনে নিই যে হ্যাঁ, কোন সেগমেন্টের টুলস গুলো দিয়ে মূলত কোন কাজগুলো করা হয়। এখানে টুলস বারের যে ফার্স্ট সেগমেন্টে যে 6টা টুলস দেখা যাচ্ছে, এই টুলস গুলো দিয়ে মূলত সিলেকশনের কাজগুলো করা হয়। যে ফটোশপে আপনাকে যে কোনো ধরনের সিলেকশন করতে আপনাকে এই টুলস গুলো হেল্প করবে। তার নিচে সেকেন্ড সেগমেন্টে যে কয়েকটা টুলস আমি দেখতে পাচ্ছি, এই টুলস গুলো দিয়ে মূলত ইমেজ রিটাচ বা ইমেজ এডিটিং এর কাজগুলো করা হয়ে থাকে এখানে প্রত্যেকটা টুলস ইউজ করে। তারপরে যে 4টা টুলস দেখা যাচ্ছে এগুলো দিয়ে মূলত অবজেক্ট বা শেপ ক্রিয়েট করা যায়। আর নিচে যেগুলো আছে এগুলো মূলত আদার্স বলা হয়, এখানে ডকুমেন্ট প্যান করা, জুম করা বা কালার অ্যাপ্লাই করা, এই কাজগুলো এখান থেকে করা হয়ে থাকে। ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল, যেখানে আপনার ফটোশপে কাজ করতে হলে অনেক কিছুর প্রয়োজন পড়বে, যেমন হয় লেয়ার, চ্যানেল, পাথ, কালার, হিস্টোরি, তাই না? এগুলো সমস্ত কিছু আমরা পেয়ে থাকি উইন্ডো মেনু থেকে। এখানে অনুপস্থিত যে কোনো প্যানেল আপনার প্রয়োজন, সেটা আপনি জাস্ট এখান থেকে হিস্টোরি নাই, আপনার হিস্টোরি প্রয়োজন, এখানে ক্লিক করেন, হিস্টোরি চলে আসলো। আপনার প্রয়োজন স্টাইল বা প্যারাগ্রাফ, আপনি ক্লিক করলেন, প্যারাগ্রাফ চলে আসলো, তাই না? জি, আর ধরেন এখানে লেয়ার আছে, আপনার পিসিতে লেয়ার দেখাচ্ছে না বা আপনার ফটোশপে লেয়ার দেখাচ্ছে না, আপনি কোথায় পাবেন? উইন্ডোতে চলে যান, উইন্ডো থেকে আপনি দেখতে পাচ্ছেন লেয়ার, লেয়ার ক্লিক করেন, লেয়ার চলে আসলো। তো মূলত আমরা এটাই বুঝলাম যে এখানে ফ্লোটিং প্যানেলে আমার যা যা দরকার আমি উইন্ডো থেকে নিয়ে আসতে পারি, আবার প্রয়োজনে আপনি এখান থেকে কেটে দিলে সেটা চলে যাচ্ছে। তো এটার মূলত বেসিক যেই ভিউটা সেটা হচ্ছে আমরা পেয়ে থাকি ডিফল্ট যে ভিউটা উইন্ডো থেকে, ওয়ার্ক স্পেস, রিসেট, ইসেনশিয়াল, এটা মূলত ডিফল্ট ভিউ, এভাবে ডিফল্ট ভাবে এটা সেট করা থাকে। তারপর আপনি প্রয়োজনে যেটা খুশি নিয়ে আসতে পারেন এবং যেটা প্রয়োজনে আপনি কেটে দিতে পারবেন এখান থেকে। তো এটা হচ্ছে মূলত ফটোশপের ইন্টারফেস ওভারভিউ, যে এটা দেখতে কেমন। এখন আমাদের এখানে কাজ করতে হবে। ওয়েল, তো ফটোশপে মূলত কাজ করতে হলে বা যে কোনো সফটওয়্যারে কাজ করতে হলে যেমন আপনি যদি কিছু লিখতে চান বা কিছু ড্রয়িং করতে চান, আপনাকে কি একটা পেজ নিতে হয় প্রথমে, তাই না? সেই পেজ নিয়ে আপনি সেখানে কিছু লিখবেন বা কিছু আঁকবেন। সো ফটোশপেও যদি আপনাকে কিছু লিখতে হয়, আপনি কিন্তু এখানেই বা কিছু আঁকতে হয় এখানেই কিন্তু আপনার ডিজাইনটা করতে পারবেন না। কি করতে হবে? একটা পেজ নিতে হবে। সেই পেজটাকে ফটোশপের ভাষায় বলা হয় ডকুমেন্ট, যেটা আমরা নিব কোথা থেকে?
ফাইল মেনু থেকে ওপেন, ফাইল মেনু থেকে নিউ, যেটার শর্টকাট হচ্ছে দেখেন লেখা আছে কন্ট্রোল এন, যে একটা নিউ ডকুমেন্ট আপনি নেবেন। ফাইল মেনু থেকে নিউ দিয়ে নিতে পারেন, অথবা শর্টকাট ইউজ করে কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করার মাধ্যমে একটা নিউ ডকুমেন্ট চলে আসবে। মূলত কন্ট্রোল এন প্রেস করলে বা ফাইল থেকে নিউ নিলে কিন্তু নতুন ডকুমেন্ট চলে আসে না, বাট সেই ডকুমেন্টের একটা সেটিং বক্স চলে আসে, যেখানে আমরা ডকুমেন্টটা কি সাইজের হবে, কিভাবে কি হবে সেই সেটিংস আমরা করে দিয়ে যখন আমরা ওকে বাটনটা প্রেস করব তখনই আমার নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। সো নতুন একটা ডকুমেন্ট ওপেন করার আগে আমাদের মূলত এই ডকুমেন্ট সেটিংস বক্সটা খুব ভালো করে বুঝতে হবে, যেখানে আসলে বিষয়গুলো কিভাবে কি আছে, কোনটা কেন কিভাবে কি দিতে হয়, এই বিষয়গুলো খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। যেখানে দেখি যে নেম আছে, যেখানে আপনি এখনো কোনো ডকুমেন্টের নাম দিতে পারেন, অথবা কাজ করার পর যখন আপনি ফাইলটাকে সেভ করবেন তখন আপনি ডকুমেন্ট নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখা যাচ্ছে প্রিসেট, প্রিসেটের ভিতর আছে গিয়ে অনেক কিছু আছে এখানে, ডিফল্ট ফটোশপ সাইজ, ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার, যেগুলো মূলত যেমন ইউএস পেপারে আপনি গেলে বিভিন্ন সাইজের পেপার পাচ্ছেন, লেটার, রিগাল, তাই না? দেন ইন্টারন্যাশনাল পেপারে যখন আপনি যাচ্ছেন, ইন্টারন্যাশনাল পেপারের যে সাইজগুলো আছে যেমন A4 সাইজ, A6, A5, A3, এবং যে সাইজটাই আপনি সিলেক্ট করেন না কেন সেই সাইজের উইড হাইট কেমন সেটা চলে আসবে। A4 সাইজ নিলে A4 সাইজের যেই মাপটা সেটা চলে আসবে। সো আপনার প্রয়োজন মতো যে কোনো সাইজের পেপার আপনি এখান থেকে নিয়ে ওকে দিলে সে ধরনের একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাজ এ বেসিক আমরা মানে অ্যাজ এ বিগিনার আমরা প্রথম মূলত এই সব ধরনের পেপার সাইজ না নিয়ে মূলত আমরা ডিফল্ট ফটোশপ সাইজটা ইউজ করতে পারি, যেখানে প্রতিটা সফটওয়্যারেই প্রত্যেকের পিসিটি ডিফল্ট ফটোশপ সাইজ সেটআপটা এই ধরনেরই দেখায়, যেটা হচ্ছে উইডথ 7 ইঞ্চ, হাইট 5 ইঞ্চ, যার রেজোলিউশন 72 থাকে, কালার মোড RGB থাকে। সো এই ডিফল্ট ফটোশপ সাইজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এখানে মূলত প্রত্যেকটা বিষয় আমাকে বুঝতে হবে, জানতে হবে, যেখানে উইড হাইট বলতে কি বোঝায়। উইড হাইট আমরা সবাই বুঝি যে উইড বলতে মূলত প্রশস্ত মানে পাশটাকে বোঝায়, আর হাইট বলতে মূলত দৈর্ঘ্য মানে লম্বালম্বি ভার্টিক্যালি যেই সাইজ সেটাকে বলা হয় হাইট। ঠিক আছে, তারপর চলে আসি রেজুলেশন। রেজুলেশনটা কি? রেজুলেশন মূলত ইউজ হয়ে থাকে 72। ঠিক আছে, সবাই নোট করে নিতে পারেন যে রেজুলেশন 72 হবে, কিন্তু কখন হবে সেটা হচ্ছে বিষয়। আপনি যখন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবেন তখন আপনার রেজুলেশন দিতে হবে 72। এখন ইলেকট্রনিক মিডিয়া কি সেটা বুঝতে হবে। আপনি যখন ফটোশপে বা ইলাস্ট্রেটরে যখন কাজ করবেন তখন আপনার প্রতিটা কাজ হয়তো দুটা মোডে কাজ হয়ে থাকে, একটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার জন্য, আরেকটা হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। তো খুব সহজভাবে বলতে গেলে বা বুঝতে গেলে ইলেকট্রনিক মিডিয়াটা কি সেটা হচ্ছে যে কাজটা আপনার প্রিন্ট হবে না। আপনি এমন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন যে এই ডকুমেন্টটা আপনি প্রিন্ট করাবেন না, যেটা আপনার ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে থাকবে, হয়তো আপনার ল্যাপটপের ভিতর বা আপনি ফেসবুকে পোস্ট করবেন বা ওয়েবসাইটে পোস্ট করবেন, তাই না? বা সেলফোনে নিবেন। সো যে কোনো ইলেকট্রনিক মিডিয়ার ডিভাইসের ভিতর যেই কাজটা থাকবে সেটা হচ্ছে আপনার ইলেকট্রনিক মিডিয়া। আর যেই কাজটা আপনার প্রিন্ট হবে, তাই না, যেটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য না, যেটা আপনি প্রিন্টিং এ দিবেন, হয়তো ব্যানার ক্রিয়েট হবে বা বিজনেস কার্ড তৈরি হবে, তাই না, এই ধরনের কাজগুলো বলা হয় প্রিন্ট মিডিয়া। সো ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করতে হলে আপনাকে ডকুমেন্ট সেটআপটা একভাবে করতে হবে, প্রিন্ট মিডিয়ার জন্য কাজ করতে হলে আপনাকে ডকুমেন্ট সেটআপটা আরেকভাবে করে নিতে হবে। তো আমরা দেখি যে উইড হাইট আপনি আপনার প্রয়োজন মতো আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো ভাবে আপনি নিতে পারেন। তবে রেজুলেশনটা মূলত ইলেকট্রনিক মিডিয়ার জন্য যখন আপনি ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে রেজুলেশন নিতে হবে 72, আর প্রিন্ট মিডিয়ার জন্য যখন কোনো ডকুমেন্ট রেডি করবেন সেক্ষেত্রে আপনার রেজুলেশন দিতে হবে 300। ঠিক আছে, তারপরে চলে আসি কালার মুড। কালার মুডটা মূলত যদি আমরা এখানে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি আমরা দেখছি যে 5 ধরনের কালার মুড আছে: বিট ম্যাপ, গ্রে স্কেল, আরজিবি কালার, সিএমওয়াইকে কালার, ল্যাব কালার। তো আজকে ফার্স্ট ক্লাস অনুযায়ী অ্যাজ আ বিগিনার আমরা প্রত্যেকটা জানবো না, আমরা শুধুমাত্র আমি এখন আলোচনা করব আরজিবি কালার আর সিএমওয়াইকে কালার। কারণ আমি বিট ম্যাপ বোঝাতে গেলে আরো আপনাকে অনেক কিছু কালার দেখাতে হবে, বা গ্রে স্কেল বোঝাতে গেলে বিভিন্ন কালার আমাকে দেখাতে হবে, তাই না? সো যেহেতু আমরা কালারে কোনো ডকুমেন্টে যে এখন আমরা কালারের ইগুলো দেখিনি, সো অথবা পরবর্তী দু একটা ক্লাস পরে আপনাদেরকে বিট ম্যাপ, গ্রে স্কেল এটা আলোচনা করে দেওয়া হবে। এখন মূলত আরজিবি আর সিএমআই কে যেটা আমি বলছি, যেটা না বললেই নয়, সে দুটো আমি বলে দিচ্ছি, ব্রিফ করে দিচ্ছি। যে আরজিবি কালার মোডটা মূলত কি সেটা জানেন। আরজিবি কালার হচ্ছে যখন আপনি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবেন তখন আপনার কালার মোডটা নিতে হবে আরজিবি কালার। ঠিক আছে,
আরজিবি বলতে মূলত বোঝায় যে কি রেড, গ্রিন, ব্লু। তার মানে আরজিবি কালার মোড নিয়ে যখন আমি কাজ করব তখন আমি কি শুধু রেড, গ্রিন, ব্লু এই তিনটা কালারই পাবো? না, বিষয়টা এমন না। সো বিষয়টা হচ্ছে কেমন, আরজিবি কালার মুড নিয়ে যখন আপনি কাজ করবেন, সো আর এর জন্য আপনি কালার পাচ্ছেন রেড, আর ফর রেড এর জন্য আপনি কালার পাচ্ছেন 256টা কালার। সেম গ্রিন, জি এর জন্য আপনি কালার পাচ্ছেন 256টা কালার। আর বি ফর ব্লু, ব্লুর জন্য আপনি কালার পাচ্ছেন 256টা কালার। সো 256 ইন্টু 256 ইন্টু 256, তাই না? এই তিনটা মাল্টিপল করে মানে ইনটু করে এটার ভ্যালু বা এটার পরিমাণ যে দাঁড়ায় 16.8 মিলিয়নস অফ কালার। ঠিক আছে, 256 ইন্টু 256 ইন্টু 256 ক্যালকুলেটর প্রেস করে দেখবেন যেটার ভ্যালু চলে আসে 16.8 মিলিয়নস অফ কালার, যেটাকে বলা হয় ধরেন 1,67,77,216টা কালার চলে আসে আরজিবিতে। ঠিক আছে, সো আরজিবি কালার মোড নিয়ে আপনি কাজ করলে তিনটা কালার না, এই এতগুলো কালার পাচ্ছেন আরজিবি কালার মোডে, যেটা আপনি ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে আরজিবি কালার মোড নিয়ে আপনি ডকুমেন্টটাকে রেডি করবেন। ঠিক আছে, তারপর চলে আসি যেটা বললাম যে সিএমওয়াইকে। সিএমওয়াইকে কালার মূলত ইউজ করা হয় প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, তাই না? সিএমওয়াইকে এর ফুল ফর্ম হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সি ফর সায়ান, এম ফর ম্যাজেন্ডা, ওয়াই ফর ইয়েলো, কে ফর ব্ল্যাক। তো সি ফর সায়ান ঠিক আছে, এম ফর ম্যাজেন্ডা ঠিক আছে, ওয়াই ফর ইয়েলো ঠিক আছে, বাট কে ফর ব্ল্যাক কেন, তাই না? একটু কনফিউশন। সো কে ফর হচ্ছে মূলত যে ব্ল্যাকটা আসে সেটাকে কি ব্ল্যাক বলা হয়, কে ফর কি ব্ল্যাক, যেটা আপনারা পরবর্তী ক্লাসে আরো ডিটেইলস জানতে পারবেন। এটা আমরা করে দেখাবো যে আসলে কি ব্ল্যাকটা কি আর মানে রিচ ব্ল্যাকটা কি। ব্ল্যাক দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে কি ব্ল্যাক, একটা হচ্ছে রিচ ব্ল্যাক, যেটা আমি পরবর্তীতে একবারে মানে ডকুমেন্ট অন করে কি ব্ল্যাকটা কেমন আউটলুক দেখায় আর রিচ ব্ল্যাকটা কেমন আউটলুক দেখায়, কোনটার পার্সেন্টেজ কতটা হলে এটা কি ব্ল্যাক আর রিচ ব্ল্যাক বোঝা যায়, এটা আমি পরবর্তীতে করে দেখাবো। এখন বেসিক মধ্যে এটুকু জেনে রাখেন যে সিএমওয়াইকে কালার মোডটা ইউজ হয়ে থাকে মূলত কি প্রিন্ট মিডিয়ার জন্য, যেক্ষেত্রে আপনাকে রেজুলেশন করে দিতে হবে 300। ঠিক আছে, আরো একবার কনফার্ম করছি বা আপনাদেরকে নোটিস করছি যে যখন আপনি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবেন সেক্ষেত্রে আপনার কালার মোড নিতে হবে আরজিবি, সেক্ষেত্রে রেজুলেশন অটোমেটিক 72 হয়ে যাবে না। ঠিক আছে, আপনাকে এটাকে এডিট করে 72 দিয়ে দিতে হবে। আর যখন আপনি প্রিন্ট মিডিয়ার জন্য কোনো ডকুমেন্ট রেডি করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে কালার মোড নিতে হবে সিএমআই কে এবং রেজুলেশন 72 কেটে আপনাকে 300 লিখে দিতে হবে। ওয়েল, এবার চলে আসি যে এখানে ডান পাশে দেখা যাচ্ছে ইঞ্চিস। এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি দেখছি যে 1 2 3 4 5 6 7 7টা ইউনিট আছে। এগুলোকে বলা হয় ফটোশপের ইউনিট, তাই না? তো ফটোশপের ইউনিট কয়টি? 7টি। কি কি? পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিকাস, কলামস। এখন কোনটা আমি ইউজ করব বা কোনটা কখন ইউজ হবে? মূলত ইলেকট্রনিক মিডিয়ার জন্য যখন আপনি কাজ করবেন তখন ইউজ হবে পিক্সেলটা। ইলেকট্রনিক মিডিয়ার জন্য মূলত পিক্সেলটা ইউজ হয়, আর প্রিন্ট মিডিয়ার জন্য বাদবাকি যা আছে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার এগুলো। তো বিষয়টা যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বলে থাকি, ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট কাজ দিলে একটা ব্যানার তৈরি করতে হবে। ঠিক আছে, সো ব্যানার কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার জন্য তৈরি হয় আবার প্রিন্ট মিডিয়ার জন্য হতে পারে, তাই না? সো যেমন আমরা ইলেকট্রনিক মিডিয়ার ওয়েবসাইট গুলোতে ব্যানার দেখে থাকি বা প্রিন্ট মিডিয়ার জন্য যেমন রাস্তাতে বিলবোর্ড গুলো দেখে থাকি, বিভিন্ন ব্যানার দেখে থাকি, তাই না? সো আপনি কাজ করার আগে কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি যে ডকুমেন্ট সাইজটা তৈরি নিচ্ছেন, রেডি করছেন, এটা আপনার আসলে ব্যানারটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য হবে না প্রিন্ট মিডিয়ার জন্য হবে। সো ক্লায়েন্ট আপনাকে ব্যানারের সাইজ বলে দিল, ধরেন 1200 পিক্সেল বাই 900 পিক্সেল। ঠিক আছে, দেন আপনি ক্লায়েন্টকে কোশ্চেন করলেন যে এই ব্যানারটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য তৈরি করবো না প্রিন্ট মিডিয়ার জন্য তৈরি করবো। সো আপনার এই কোশ্চেনটা কিন্তু ক্লায়েন্টের জন্য খুব হাস্যকর হয়ে যাবে, তাই না? কেন? কারণ ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে যে পিক্সেল মাপটা সে পিক্সেলে বলে দিয়েছে যে 1200 পিক্সেল বাই 900 পিক্সেল। আমরা জানি যে মূলত পিক্সেলটা ইউজ হয়ে থাকে কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, তাই না? বাট আপনি কি তাকে কোশ্চেন করলেন যে এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য না প্রিন্ট মিডিয়ার জন্য। সো ব্যাপারটা কি একটু হাস্যকর হয়ে যাবে, তাই না? সো আপনাকে জানতে হবে যে পিক্সেলে মাপ আসছে মানে এটা অবশ্যই ইলেকট্রনিক মিডিয়ার জন্যই, কারণ প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে মাপ কখনো পিক্সেলে আসবে না। ঠিক আছে, বা সেটা পিক্সেলে মাপ করা হয় না, মানে ইঞ্চিসে মাপ করা হয় না ইলেকট্রনিক মিডিয়ার কাজগুলো। আর ইলেকট্রনিক মিডিয়া ছাড়া যখন আপনি প্রিন্ট মিডিয়ার জন্য যখন কোনো কাজ পাবেন, ধরেন ব্যানার বা বিজনেস কার্ড এটা সেটা লিফলেট বসিয়া, সেগুলোর মাপ কখনো আবার পিক্সেলে হবে না, সেগুলো ইঞ্চিসে মাপ আসবে, তাই না? একটা বিজনেস কার্ডের হলে আপনাকে সাইজ বলে দিবে এত ইঞ্চি বা এত ইঞ্চি, বা একটা ব্যানারের কাজ আসলে তখন আপনাকে বলা হবে এত ইঞ্চি এত এত ইঞ্চি। ঠিক আছে, তো বিষয়গুলো যে সংক্ষেপে বুঝতে গেলে যে ব্যাপারটা এটাই যে পিক্সেলটা ইউজ হয় ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে, আর পিক্সেল ছাড়া বাকি যে ইউনিট গুলো আছে সেটা প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে।
ওয়েল, তারপর আছে যে রেজুলেশন, যেটাই নেন না কেন সেটা পিক্সেল পার ইঞ্চ নিয়ে কাজ করবেন। তারপরে চলে আসি বিট, এখানে দেখা যাচ্ছে 8 বিট লেখা আছে। যদি ড্রপ ডাউন মেনুতে একটু ক্লিক করি আমরা দেখব 1 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট দেখা যাচ্ছে। তো এখানে আপনি এখানে RGB নিলাম, এটা প্রিন্ট মিডিয়ার জন্য রেজুলেশন 72 নিয়ে নেই। ওয়েল, এখানে দেখেন যে বিট গুলো আমরা দেখলাম 8 বিট, 1 বিট, 16 বিট, 32 বিট। এখানে 8 বিটটা 1 বিটটা মূলত এখানে হাইড করা, তাই না? 1 বিট বলতে কোনো বিট নেই, এটা আপনি নিতেও পারবেন না। আপনি নিতে পারছেন 8 বিট, 16 বিট আর 32 বিট। সো আমরা কোন বিট নিয়ে কাজ করব, তাই না? কোন বিট নিয়ে কাজ করব সেটা বোঝার আগে আমরা বুঝি যে বিটটা আসলে কি, 8 বিটে কি হয়, 16 বিটে কি হয়, এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। 8 বিট নিয়ে যখন আপনি কাজ করছেন RGB মোডে, সেক্ষেত্রে আপনি 8 বিটে নিয়ে যখন আপনি কাজ করবেন সেই 16.8 মিলিয়নস অফ কালার সাপোর্ট করবে আপনাকে 8 বিট। ঠিক আছে? মানে 8 বিট নিয়ে কাজ করতে গেলে আপনি 1,67,77,216টা কালার আপনি পাবেন 8 বিটে। আর 8 এর ডবল হচ্ছে 16। আপনি যখন 16 বিট বা 16 বিট নিয়ে কাজ করবেন তখন সেই 16.8 মিলিয়নস এর ডবল যত পরিমাণ হয় সেই পরিমাণ কালার আপনি পাবেন 16 বিটে ইউজ করার জন্য। আবার তারও ডবল কালার আপনি পাবেন, যেমন 16 বিটের ডবল হচ্ছে 32 বিট। 32 বিট নিয়ে যখন কাজ করবেন তার ডবল কালার আপনি পাবেন 32 বিট নিয়ে ইউজ করার 32 বিট যখন আপনি ইউজ করবেন। সো এখন কোশ্চেন হচ্ছে আপনি কোন বিটটা নিয়ে ডকুমেন্ট সেটআপ রেডি করবেন বা কোন বিটটা আপনি ইউজ করবেন। ঠিক আছে? সো কোশ্চেন হচ্ছে কোন বিট আমি ইউজ করব। সো আপনি যদি আপনাকে কোশ্চেন করেন যে কোন বিটটা ইউজ করবেন, কারণ 8 বিটে আমি যা কালার পাচ্ছি তার ডবল কালার পাচ্ছি আমি 16 বিটে, তার থেকেও ডবল কালার পাচ্ছি আমি 32 বিটে। তো যেহেতু 32 বিটে আমি অনেক কালার পাচ্ছি, আমি হয়তো বা 32 বিট নিয়ে কাজ করব, তাই না? আসলে বিষয়টা কি একটু বুঝি। বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ডকুমেন্ট রেডি করবেন বা একটা ডিজাইন তৈরি করবেন, সেক্ষেত্রে একটা ডিজাইনে কয়টা কালার আপনি ইউজ করবেন। মূলত আমরা যে ডিজাইন গুলো দেখে থাকি বা যে ওয়ালপেপার গুলো বা যে ডিজাইন গুলো আমরা করে থাকি বা দেখে থাকি, সে একটা ডিজাইনের ভিতর একটা ক্যানভাসের ভিতর কয়টা কালার ইউজ হয়ে থাকে? সর্বোচ্চ কয়টা? 4টা, 5টা, 10টা, 20টা, 50টা, 100টা, তাই না? এতগুলো ডিজাইন হয়তোবা একটা ক্যানভাসে বা একটা ডকুমেন্টে এতগুলো কালার হয়তোবা থাকে না, তাই না? এতগুলো কালার দিয়ে একটা ডিজাইন হয় না। ধরেন আপনি অনেকগুলো কালার, খুব কালারফুল একটা ডিজাইন তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ কত 100, 200, 500, 1000 হয়তোবা এতগুলো কালার আপনি ইউজ করবেন না, তাই তো? হ্যাঁ, বিষয়টা এমনই যে এতগুলো কালার আমরা কখনোই একটা ডিজাইনে ইনক্লুড করি না। সো আপনি 8 বিট নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি কালার পাচ্ছেন কয়টা? ধরেন আপনি প্রায় 1.5 কোটি কালার আপনি পাচ্ছেন 8 বিটে ইউজ করার জন্য, তাই না? বাট আপনি ইউজ করতেছেন কয়টা কালার? সেখান থেকে পিক কালার করতেছেন কয়টা কালার? গুটি কয়েকটা কালার। আপনি প্রায় 1.5 কোটি কালার পাচ্ছেন ইউজ করার জন্য, বাট সেখান থেকে অল্প কয়েকটা কালার নিয়ে আপনি আপনার ডিজাইনটা তৈরি করছেন। তাহলে কি আমার তার থেকে বেশি কালার কি প্রয়োজন আছে? অবশ্যই আমার তার থেকে বেশি কালার প্রয়োজন নাই। এর ডবল কালার আমার প্রয়োজন নাই। কারণ 8 বিটেই যে কালার আমাকে সাপোর্ট দিচ্ছে এতগুলো কালার আমি ইউজ করতেছি না। তার থেকে গুটি কয়েকটা কালার নিয়ে আমি কাজ করতেছি। সো আমার 8 বিট নিলেই এনাফ। সো 16 বিট আমার প্রয়োজন নাই। আর 32 বিট তো আরো প্রয়োজন নাই, তাই না? বিষয়টা এমনই। সো আপনি 8 বিট নিয়েও কাজ করতে পারবেন, 16 বিট নিয়েও কাজ করতে পারবেন। তবে 32 বিট নিয়ে কাজ করতে গেলে হয়তোবা প্রবলেমে পড়বেন। যদি আপনার পিসি কনফিগারেশন খুব হাই না হয়ে থাকে, ধরেন গ্রাফিক্স কার্ড বা র‍্যাম যদি খুব বেশি হাই পাওয়ার না হয়ে থাকে, দেন আপনার 32 বিট নিয়ে কাজ করতে একটু প্রবলেম হয়ে যাবে। কারণ 32 বিট নিয়ে যখন আপনি ডকুমেন্টটা রেডি করবেন সেক্ষেত্রে আপনার কতগুলো কালার আসে? প্রায় এখানে আছে 1.5 কোটি, এখানে তারও বেশি 3 কোটি, এখানে প্রায় 6 কোটি বা 7 কোটি কালার আপনাকে সে ফটোশপ তার র‍্যামের ভিতর বা তার মেমোরির ভিতর সে ধরে রাখবে আপনাকে দেওয়ার জন্য। সো এটা বেশি হার্মফুল বা একটু তার জন্য একটু ভারী হয়ে যাবে। এক্ষেত্রে হয়তোবা আপনার ফটোশপ সফটওয়্যারটা হ্যাং করবে বা আপনার পিসি স্লো হয়ে যাবে। সো আমার প্রয়োজন নেই 32 বিট নিয়ে কাজ করার, আমার প্রয়োজন নেই 16 বিট নিয়েও কাজ করার। 8 বিটে যে কয়টা কালার আমি পাচ্ছি এটাই আমার জন্য এনাফ, তাই না? তো আপনারা নিঃসন্দেহে 8 বিট নিয়েই সবসময় কাজ করতে পারেন। তারপর দেখা যাচ্ছে এখানে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেইনস, এটা আছে হোয়াইট বা ব্যাকগ্রাউন্ড কালার। আপনি এটা হোয়াইট নিয়েই ডকুমেন্ট রেডি করেন, কারণ আপনি অবশ্যই হোয়াইট ডকুমেন্টে কাজ করবেন না, অথবা যে কোনো একটা কালারের উপর কাজ করবেন। এটা আমি পরবর্তীতে আমার ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে? এটা হোয়াইট নিয়েই আপনি ওকে দিয়ে কাজ শুরু করতে পারেন। সো এখন মূলত প্র্যাকটিস করার জন্য আমরা সেই এখানে পিসেট থেকে কোনো ইন্টারন্যাশনাল পেপার বা A4 সাইজের পেপার না নিয়ে মূলত ডিফল্ট যে সাইজটা দেওয়া আছে সেটা নিয়ে আমরা জাস্ট প্র্যাকটিসটা শুরু করি। যেটা হচ্ছে যে ডিফল্ট ফটোশপ সাইজ সবার পিসিতে বা সবার সফটওয়্যারে এটা একই সাইজ দেখাবে, যেটার উইডথ হচ্ছে 7 ইঞ্চ, হাইট 5 ইঞ্চ, যেটা রেজুলেশন 72, অফকোর্স এটা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, এবং কালার মোড RGB, তাই না? এটা অটোমেটিক্যালি
ডিফল্ট ফটোশপ সাইজের অপশন এটা, ঠিক আছে। দেন আপনি ওকে দিলে কি হবে, একটা নতুন ডকুমেন্ট এবার ওপেন হলো। ওয়েল, তো আমাদের ডকুমেন্ট রেডি হয়ে গেল। এখন যদি একটু বিষয়গুলো দেখি যে কি ছিল এখানে, ইন্ট্রোডিউসিং উইথ ফটোশপ, যেটা আমি ফটোশপের পরিচিতি দিয়েছি আপনাদের কাছে। ডকুমেন্ট সেটআপ, যেগুলো দেখালাম যে কিভাবে কেন ডকুমেন্ট সেটআপ ইম্পর্টেন্ট আপনাদেরকে বলেছি। ইউনিট দেখাইলাম কি হয়, রেজুলেশন কিভাবে নিতে হয়, এবং কালার মোড কোন ক্ষেত্রে কোন কালার মোড আপনাকে ইউজ করতে হবে সেটা বললাম। ইন্টারফেস ওভারভিউ প্রথমেই দেখানো হয়েছে যে আসলে কোনটা ইন্টারফেসটা কেমন, যেখানে হচ্ছে বিষয়টা আসলে এই মেনুগুলো, এগুলোকে বলা হয় মেনু বার, এটা অপশন বার, এটা হচ্ছে ইন্টারফেস ওভারভিউ, ঠিক আছে। তারপর চলে আসি স্ক্রিন মোড, তাই না। স্ক্রিন মোডটা মূলত কি সেটা একটু দেখি, যে আসলে ফটোশপে যে স্ক্রিনটা এখন আপনাকে দেখাচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটা কয়েক মুডে আমরা দেখতে পারি, ঠিক আছে। যেটা আমরা পাবো ভিউ মেনু থেকে স্ক্রিন মোড। তো ভিউ মেনু থেকে স্ক্রিন মোড দেখাচ্ছে তিনটা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, একটা ফুল স্ক্রিন মোড। তো এখন মূলত স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা সিলেক্ট করা আছে। তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোন মুডে আমরা কাজ করব, বা আসলে কোন মুডটা কখন ইউজ হয়ে থাকে এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। তো আপনারা নোট করে রাখতে পারেন যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা আসলে কখন ইউজ করা হয়, যে একাধিক ডকুমেন্টে কাজ করার সময় আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডটা ইউজ করে থাকি, তাই না। সো একাধিক ডকুমেন্টে কাজ আমরা কখন করি, বা আসলে আমাকে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয় কিনা সেটা একটু দেখি। ধরি সেটা দেখতে গিয়ে আমরা দেখে নেই যে ফটোশপে কিভাবে কয়েকটা ছবি আমরা ওপেন করব, তাই না। যে কয়েকটা আমি চাচ্ছি যে দুটো তিনটা ছবি আমি এখানে ওপেন করব, সেটা কিভাবে করব, সেটা হচ্ছে ফাইল থেকে ওপেন, ফাইল মেনু থেকে ওপেন, দেন আপনার পিসিতে যেখানে ছবি রাখা আছে, ধরি আমি এই 4টা ছবি ফটোশপে ওপেন করব, দেন সিলেক্ট করে ওপেন দিলাম, ছবিগুলো ফটোশপে ওপেন হয়ে গেল, তাই না। হ্যাঁ, তো আমি যেটা বুঝাচ্ছিলাম যে একাধিক ডকুমেন্টে কাজ করার সময় আমাকে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ইউজ করতে হয়। দেখেন এখন একাধিক ডকুমেন্ট ওপেন করা আছে, তাই না। এটা একটা, এটা একটা, এটা একটা, কয়েকটা ডকুমেন্ট ওপেন করা আছে। তো আমাকে অনেক সময় কি একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, তাই না। কেন কাজ করতে হয়, ধরেন আপনি এখানে যে ডিজাইনটা করবেন সেটা কি করতে হবে আপনাকে, ধরেন এখান থেকে একটা ফুলের ছবি নিয়ে আপনি ওখানে যাবেন। সো আপনি এটাকে সিলেক্ট করলেন, মুভ টুল দিয়ে এটাকে কেটে সেই ডকুমেন্টে নিয়ে গেলেন, ঠিক আছে। হয়তোবা এখান থেকে আপনি কি করবেন, এই এই ছবিটা নিয়ে যাবেন, তাই না। এটুকু সিলেকশন করলেন, তাই না, সিলেকশন করে এখান থেকে মুভ টুলে গিয়ে এটাকে টেনে সেখানে নিয়ে গেলেন, ঠিক আছে। এই ছবিগুলোতে আপনি একটা ডিজাইন করবেন, হয়তোবা এখান থেকে এই কালারটা দিয়ে আপনি কিছু পেইন্ট করবেন। সো কালার পিকার দিয়ে এই কালারটা নিয়ে ব্রাশ টুল দিয়ে আপনি এখানে কিছু, ব্রাশ সাইজটা একটু বড় করে এখানে কিছু পেইন্ট করছেন, তাই না। সো এখন আমি কিভাবে ছবি কেটে নিয়ে আসা হয় বা কিভাবে পেইন্ট করা হয় এগুলো দেখাচ্ছি না, আমি জাস্ট বোঝাচ্ছি যে বিষয়টা কি, যে হ্যাঁ আমাকে অনেক সময় একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করতে হয়, তাই না, যে আমাকে 4টা 5টা ডকুমেন্ট একসাথে ওপেন করে কাজ করতে হয়। সো আমি বললাম যে একাধিক ডকুমেন্ট নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাকে কি স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ইউজ করতে হবে, তাই না। ওয়েল, তো আপনার কোশ্চেন হতে পারে যে আমি একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার এটা ইউজ করব, এটা কেন ইউজ করব না, তাই না। সো একটু দেখেন, যখন আপনি একাধিক ডকুমেন্টে থাকা অবস্থায় ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার নিলেন, তখন কি প্রবলেমটা হয়েছে, প্রবলেমটা কি হলো, যে আপনি চাইলেই এখন আরেকটা ডকুমেন্ট বা অন্য একটা ডকুমেন্টে যেতে পারছেন না, উপরে কি সেই ডকুমেন্টগুলো আছে, নাই। সো আপনি বাধ্য, যে যখন আপনি একাধিক ডকুমেন্টে কাজ করছেন আপনি কোন মোডে কাজ করতে বাধ্য, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কাজ করতে আপনি বাধ্য। কেন, এখানে আপনি যে কোনো ডকুমেন্টে যখন খুশি আপনি চলে যেতে পারছেন, ঠিক আছে। ওয়েল, এখন আমি এগুলো কেটে দেই। তারপর কি রইলো, আরেকটা আছে যে ভিউ থেকে স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। হ্যাঁ, একটু নোট রাখতে পারেন যে আমি বললাম যে কি হয়, সিঙ্গেল ডকুমেন্টে যখন আমরা কাজ করব তখন আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার ইউজ করব, ঠিক আছে। তারপর কোশ্চেন হতে পারে এখন আমি কোন মোডে আছি, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আছি, তাই না। আপনি বলতে পারেন যে স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কেন কাজ করব না, সিঙ্গেল ডকুমেন্টে যখন আমি কাজ করব, এখন তো আমি সিঙ্গেল ডকুমেন্টে আছি, তাই না। যখন আমি সিঙ্গেল ডকুমেন্টে কাজ করব তখন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কেন কাজ করব না, আমি তো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে থাকা অবস্থাতে পুরো ডকুমেন্টটা দেখতে পারতেছি, তাই না। এখানে যে কোনো ভাবে আমি কাজ করতে পারতেছি। সো আমি বললাম যে সিঙ্গেল ডকুমেন্টে কাজ করব তখনই যখন আমি কি করব, ফুল স্ক্রিন মোড মেনু বারে ইউজ করব। দেখেন প্রবলেমটা কি,
যখন আমি ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার নিলাম, তখন আপনি এই ডকুমেন্টটাকে যেখানে খুশি, উপরে, বামে, ডানে, নিচে, যেখানে খুশি তাকে টেনে নিয়ে যেতে পারছেন, তাই না? হ্যাঁ, যে কাজটা আপনি কোথায় ভিউ থেকে স্ক্রিন মোড, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড থাকা অবস্থায় আপনি এটাকে উপরে নিচে ডানে বামে নিতে পারতেছেন না। পারছেন কি? এখন কথা হচ্ছে যে উপরে নিচে ডানে বামে কেন নিব? সেটা যখন আপনি একটা ডিজাইন করতে যাবেন তখন আপনি এটার প্রয়োজনীয়তা ফিল করবেন যে হ্যাঁ, আপনাকে একটা ডিজাইন করতে হলে আসলে এটাকে বামে ডানে বা উপরে নিচে মুভ করে করে নিতে হয়, তাই না? এটা আপনি যখন ডিজাইন করতে যাবেন তখন এটার প্রয়োজনীয়তাটা ফিল করবেন। সো আপনি কি যখনই আপনি এই মুডে সেটা করতে পারছেন না, সো আপনি বাধ্য যে যখন একটা সিঙ্গেল ডকুমেন্টে কাজ করবেন তখন আপনাকে কোথায় যেতে হবে? ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে যেতে আপনি বাধ্য। এম আই রাইট? তো দেখা যাবে সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার জন্য আপনাকে কোথায় যেতে হবে? স্ক্রিন মোড থেকে ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার আপনাকে ইউজ করতে হবে। দেন রইলো আরেকটা স্ক্রিন মোড, যেটা হচ্ছে স্ক্রিন মোড থেকে ফুল স্ক্রিন মোড। এটা কখন ইউজ করব? একটু প্রেস করে দেখি। ডোন্ট শো এগেইন দিয়ে দিলাম, ফুল স্ক্রিন মোড। এটা কখন ইউজ করব? এটা আসলে আমরা কখনোই ইউজ করব না। মূলত একটা ডিজাইন শেষ করার পর এটার প্রিভিউ দেখার জন্য আমরা এই স্ক্রিন মোডটা ইউজ করতে পারি, যেখানে কি এখানে কোনো মেনু বার নাই, কোনো টুলস বার নাই, কোনো ফ্লোটিং প্যানেল মানে সেগুলো নাই, লেয়ার এগুলো কিছু নাই। জাস্ট আমরা প্রিভিউটা দেখার জন্য এই স্ক্রিন মোডটা আমরা ইউজ করতে পারি, যেটা আপনি জুম করার মাধ্যমে দেখতে পারেন, জুম করেও দেখতে পারেন, জুম আউট করেও দেখতে পারেন। ঠিক আছে? তো এই স্ক্রিন মোডগুলো ইউজ করার একটা শর্টকাট আছে, যেটা হচ্ছে এফ। কিবোর্ড থেকে শুধুমাত্র এফ প্রেস করার মাধ্যমে আপনি স্ক্রিন মোড চেঞ্জ করতে পারেন। দেখেন আমি এফ প্রেস করলাম, স্ক্রিন মোড চেঞ্জ হয়েছে। আবার এফ প্রেস করলাম, আবার স্ক্রিন মোড চেঞ্জ হয়েছে। মানে আপনি একটা করে এফ প্রেস করবেন আর একটা করে স্ক্রিন মোড অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে হয়ে আপনাকে দেখাবে। তো এই ছিল আমাদের স্ক্রিন মোডের বিষয়টা, যেটা আমরা ভিউ থেকে স্ক্রিন মোডে পেয়ে থাকি, অথবা আমরা এফ প্রেস করার মাধ্যমে স্ক্রিন মোড গুলো চেঞ্জ করে থাকি। তারপরে যেটা আছে যে স্ক্রিন মোডের পর আছে জুম ইন এন্ড জুম আউট, যে কিভাবে জুম করতে হয়। ধরে আমি এখানে একটা ছবি ওপেন করি, ফাইল থেকে ওপেন, ধরে এই ছবিটা ওপেন করলাম। এখানে জুম করার জন্য আছে, দেখেন এই টুলস এর ভিতরে নিচে বাম দিকে একটা টুলস দেখা যাচ্ছে, যেটাকে ধরলে বলা হচ্ছে যে কি জুম টুল। এই জুম টুলটা যখন আপনি সিলেক্ট করছেন, তার উপরে অপশন বারে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে প্রতিটা টুলস এর আন্ডারে কি অপশন বারে কিছু অপশন পাওয়া যায়, তাই না? এখানে দেখেন যে কি আছে, জুম ইন, এটা হচ্ছে জুম আউট। দ্যাট মিন্স কি, এটা নিয়ে যদি আমি ক্লিক করি কি হবে? জুম হবে। আর তার পাশেরটা নিয়ে যদি ক্লিক করি কি হবে? জুম লেস হবে বা জুম আউট হবে। তো শুধু এটা এই জুম টুল থেকেই না, আপনি শর্টকাট ইউজ করতে পারেন, যেটা হচ্ছে কন্ট্রোল প্লাস। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দেওয়ার মাধ্যমে জুম হচ্ছে, আর কন্ট্রোল মাইনাস প্রেস করার মাধ্যমে জুম আউট হচ্ছে। আরো একটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে আপনার মাউসের স্ক্রোল যেটা আছে সেটাকে যদি আপনি আপ মানে উপরের দিকে নেন, সেটা জুম হবে। আর অল্ট্রা প্রেস করে, কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে আপনি আপনার মাউসের স্ক্রোলটাকে যদি নিচের দিকে মানে সামনের দিকে নিচের দিকে টানেন, সেক্ষেত্রে এটা জুম লেস হবে। তো বিষয়টা হচ্ছে আপনি যেটা ইউজ করে অভ্যস্ত বা যেটা আপনার কাছে কমফোর্টেবল মনে হয়, আপনি সে কোনো ভাবে জুম করে, জুম ইন জুম আউট করে নিতে পারেন। Well, এখন প্রবলেম হচ্ছে আপনি যখন এই ছবিটাকে জুম করছেন, দেখেন আমি যে কোনো ভাবে জুম করি না কেন, আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম করছি, কি হচ্ছে? এই ছবিটা সেন্টার থেকে জুম হয়ে আসতেছে, তাই না? আপনি চাচ্ছেন যে এই পাখিটার বা এই ডলফিনটার চেহারাটা, ফেসটাকে জুম করে দেখবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কি আপনি জুম লেস করে এভাবে কি করা যাবে, তাই না? আপনি যখন জুম করছেন সেটা সেন্টার থেকে জুম হচ্ছে, তো আপনি চাচ্ছেন যে না, এই বডিটা না আমি চেহারাটাকে জুম করে দেখবো, তাই না? সেক্ষেত্রে যেটা ওয়ে সেটা হচ্ছে আপনি জুম টুলে গিয়ে জুম প্লাস নিয়ে সেই যে জায়গাটা আপনি জুম করে দেখতে যাচ্ছেন সেখানে ক্লিক করেন, কি হচ্ছে? সেই জায়গাটা জুম করে দেখাচ্ছে। আবার জুম মাইনাস করেন, সেটা জুম মাইনাস হচ্ছে। ধরেন আপনি কন্ট্রোল প্লাস দিয়ে করেছেন, তাই না? এখন চাচ্ছেন আপনি পাখির চেহারাটাকে জুম করে দেখবেন, কি আবার জুম লেস করে আবার ক্লিক করবেন? না, বিষয়টা এমন না। দেখেন তার পাশে জুম টুলের পাশে কি আছে? একটা হ্যান্ড টুল, তাই না? এই হ্যান্ড টুলটা প্রেস করার মাধ্যমে আপনি ডকুমেন্টটাকে যে কোনো দিকে মুভ করাতে পারেন। ঠিক আছে? আপনার যেখানে দরকার ডানে বামে নিয়ে ডকুমেন্টটাকে আপনি জুম করতে পারেন। বিষয়টা বোঝা গেল? হ্যাঁ। তো দেখেন এই হ্যান্ড টুলটা ইউজ করার একটা প্রবলেম আছে। ধরেন আপনি জুম করলেন যে কোনো ভাবে,
জুম করার পর ধরেন ব্রাশ টুল নিয়ে এখানে কিছু পেইন্ট করবেন, তাই না? এখানে পেইন্ট করছেন, আবার এখানে পেইন্ট করতে হবে, কি করলেন? আবার হ্যান্ড টুলে গেলেন, গিয়ে এটাকে সরালেন, আবার ব্রাশ নিয়ে এখানে আবার পেইন্ট করছেন, আবার একটু ডান দিকে পেইন্ট করবেন, আবার হ্যান্ড টুলে গেলেন, এটাকে মুভ করে আবার ডান দিকে আবার ব্রাশ টুল নিয়ে আবার পেইন্ট করছেন। তো বিষয়টা একটু পেইনফুল, যে আমাকে কি একবার হ্যান্ড টুলে যেতে হয়, আবার ব্রাশ টুলে যেতে হয়, আবার হ্যান্ড টুলে যেতে হয়, আবার ব্রাশ টুলে যেতে হয়, তাই না? সো এটাকে মানে রিল্যাক্স করার জন্য বা এই পেইনটা থেকে আপনাকে মুক্ত হওয়ার জন্য আপনাকে কি করতে, শর্টকাট ইউজ করতে পারেন আপনি, যেটা হচ্ছে কিবোর্ডের স্পেস বাটন প্রেস করার মাধ্যমে আপনি যে কোনো টুলেই থাকেন না কেন, যখন আপনি কিবোর্ডের স্পেস বাটন প্রেস করছেন কি হচ্ছে, অটোমেটিক্যালি হ্যান্ড টুলটা চলে আসতেছে, তাই না? এখন আপনি ডকুমেন্ট প্যান করেন, স্পেস ছেড়ে দিলেন, কি হ্যান্ড টুল সরি আপনার ব্রাশ টুল আপনি পেয়ে গেলেন, ঠিক আছে? এটা শুধু ব্রাশ টুলের ক্ষেত্রেই না, আপনি যে কোনো টুলে থাকেন না কেন, আপনি ধরেন এখানে প্যাটার্ন টুলে আছেন বা গ্রেডিয়েন্ট টুলে আছেন, শুধুমাত্র হ্যান্ড টুল সরি স্পেস বার প্রেস করার মাধ্যমে আপনি হ্যান্ড টুল পেয়ে যান, আবার স্পেস বার ছেড়ে দিলে যে টুলটা আপনার সিলেক্ট করা ছিল সেই টুলটাই আপনি পেয়ে যাচ্ছেন, তাই না? সো আমি বারবার হ্যান্ড টুলে না গিয়ে আমি কি করব, আমি স্পেস বার প্রেস করার মাধ্যমে ডকুমেন্টটাকে মুভ করাতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। তো যদি একটু মডিউলটা আরেকবার আমরা দেখি যে কি স্ক্রিন মোড ছিল আমরা দেখলাম, জুম ইন জুম আউট ছিল দেখলাম, তারপর হচ্ছে ডকুমেন্ট প্যান দেখেছি। হ্যাঁ, এখন যে কাজটা করলাম এটাই হচ্ছে ডকুমেন্ট প্যান। কোনটা? যে একটা ডকুমেন্ট জুম করার পর যখন আমি হ্যান্ড টুল নিয়ে যেটাকে মুভ করাচ্ছি, এই কাজটার নামই হচ্ছে ডকুমেন্ট প্যান করা, তাই না? মানে ডকুমেন্টটাকে মুভ করে দেখা। এই যে কাজটা করছি এটাকে বলা হয় ডকুমেন্ট প্যান করা, খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু। আপনি যখন কাজ করতে যাবেন আপনাকে জুম করতে হবে, জুম ইন করতে হবে, জুম আউট করতে হবে, প্যান করে করে আপনাকে কাজ করতে হবে, এগুলোতে অভ্যস্ত হতে হবে, ঠিক আছে? বল, তারপর দেখি কি আছে। ডকুমেন্ট প্যানের পর আছে কালার অ্যাপ্লাই। দেখি আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করব। আমি এই ডকুমেন্টটা কেটে দেই, একটা নিউ ডকুমেন্ট নেই, কন্ট্রোল এন, ওকে। ওয়েল, তো এখানে কি ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার আছে, আমি চাচ্ছি এখানে কোনো কালার অ্যাপ্লাই করব। সো ফটোশপে কালার অ্যাপ্লাই করার জন্য মূলত দুটো বক্স আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা বক্সকে ধরলে বলা হয় সেট ফরগ্রাউন্ড কালার, আর আরো একটা বক্স যেটা আছে নিচে সেটাকে ধরলে বলা হয় সেট ব্যাকগ্রাউন্ড কালার। তো সেট ফরগ্রাউন্ড কালার আর সেট ব্যাকগ্রাউন্ড কালার বলতে মূলত আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে যেটা আমরা পড়ে বুঝতে পারতেছি যে সেট ফরগ্রাউন্ড কালার বলতে যে ফরগ্রাউন্ডে আমরা কোন কালারটা ইউজ করব, আর সেট ব্যাকগ্রাউন্ড কালার বলতে ব্যাকগ্রাউন্ডে আমরা কোন কালারটা ইউজ করব, হয়তো এটাই বোঝা যায়, তাই না? আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনাকে জাস্ট কালার অ্যাপ্লাই করার জন্য বা কালার পেইন্ট করার জন্য দুটো বক্স দেয়া আছে এখানে, এখানে যে কোনো কালার আপনি নিয়ে আসতে পারবেন এবং যখন যেখানে যে কালারটা প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন। তাই মানে বিষয়টা এমন না যে ফরগ্রাউন্ডের জন্য আপনাকে ফরগ্রাউন্ড কালার ইউজ করতে হবে আর ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে হবে। বুঝা গেল বিষয়টা? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে কি যে আপনি এই দুটোটা বক্সে যখন এই দুটোটা পাত্রে যখন যেখানে যে কালারটা প্রয়োজন আপনি নিয়ে আসবেন এবং যেখানে প্রয়োজন আপনি চাইলে ফরগ্রাউন্ডের জন্য এই কালার অ্যাপ্লাই করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের জন্য এই কালার অ্যাপ্লাই করতে পারবেন, যখন যেখানে যে কালারটা প্রয়োজন আপনি ইউজ করতে পারবেন। তো দেখি কিভাবে আসলে কালারগুলো অ্যাপ্লাই করা হয়। তো আপনি চাচ্ছেন ফরগ্রাউন্ডে একটা রেড কালার নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে সিঙ্গেল একটা ক্লিক করবেন, এই বক্সে গিয়ে সিঙ্গেল একটা ক্লিক করবেন, দেখবেন একটা কালার পিকার চলে আসছে উইন্ডো, তাই না? এখান থেকে একটা স্লাইডার দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে কি সমস্ত রং আছে, আপনার রেড দরকার হলে স্লাইডারটাকে নিয়ে উপরে যেতে হবে, তাই না? এখানে রেড আছে, আপনার ব্লু দরকার হলে এখানে আসতে হবে, ইয়েলো দরকার হলে আরো নিচে যেতে হবে, তাই না? তো সমস্ত রং যেখানে আমরা বললাম যে 8 বিট কালার মোডে কি 16.8 মিলিয়নস অফ কালার আপনি 8 বিটে পাচ্ছেন RGB মোডে, সেই সমস্ত রং কিন্তু এখানে আছে। যেমন ধরেন আপনি রেড নেবেন, এটা স্লাইডারটাকে আমি সবার উপরে নিয়ে গেলাম, এই এখানে অপশনটাকে সবার উপরে নিয়ে আসলাম। তো দেখেন এখানে রেড এর ভ্যালু কত, 255। আমি বলেছিলাম আর ফর 256, 256টা রং আছে, তাই না? তাহলে কি ভুল বলেছিলাম? জি না। এখানে কালারের ক্ষেত্রে জিরো, জিরো যেই পয়েন্ট সেটাকেও একটা কালার ধরা হয়, তাই না? যখন আপনি এখানে দেখেন এখানে আসতেন তখন কি জিরো দেখাচ্ছে, এই জিরোটাকে একটা কালার কোড ধরা হয়। সো জিরো থেকে 255টা কি কয়টা হয়, 256টা হয়, তাই না? সো দেখেন রেড যখন এখানে নিচ্ছেন 256, আপনি এই দিকটা একটু খেয়াল করবেন সবাই, যে এখানে দেখেন আমি যখন এখানে যাচ্ছি কি আর একটু চেঞ্জ হচ্ছে কালারটা, এখানে যাচ্ছে আরো লাইট হচ্ছে। সো রেড এর কি লাইট হতে 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 কি একবারে হোয়াইট হয়ে যাবে,
আর রেড এর একটু ডার্ক হচ্ছে, এখানে আরো নিচে যান আরো ডার্ক হচ্ছে, তো ডার্ক হতে হতে কি একদম ব্ল্যাক হয়ে যাবে। তো এইভাবে রেড এর 256টা শেড আমি এখানে পাচ্ছি। তো এভাবে শুধু রেডই না, প্রত্যেকটা কালারের 256টা করে শেড আপনি এখানে পাচ্ছেন, যেটা ইন টোটাল সমস্ত কালার মিলে আপনাকে প্রায় 1.5 কোটি কালার আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এখান থেকে পিক করতে পারবেন। তো ধরি যে কোনো কালার আমি এখানে পিক করলাম, ওকে দিলাম, সেই কালারটা এখানে সেট হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে কালার কিভাবে সেট করব? সেম প্রসিডিউর, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করেন, এখান থেকে যে কোনো কালার আপনি দরকার চুজ করেন, এখান থেকে কালার পিক করেন, ওকে দেন, সে কালারটা এখানে চলে আসলো। তাহলে আমার যখন যে কালার দরকার আমি ফরগ্রাউন্ডে অথবা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারতেছি, তাই না? ওয়েল, এখন কালার অ্যাপ্লাই করব কিভাবে সেটা হচ্ছে বিষয়। যে আমি চাচ্ছি যে এই ক্যানভাসে এই উপরের এই ফরগ্রাউন্ডে যে কালারটা আছে সেটা অ্যাপ্লাই করব। সো ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে আল্ট্রা ডিলেট। কিবোর্ড থেকে আল্ট্রা ডিলেট, আপনি কিবোর্ড থেকে আল্ট্রা ডিলেট একসাথে প্রেস করলে সাথে সাথে কি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার কমান্ড হচ্ছে কন্ট্রোল ডিলেট। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট প্রেস করার সাথে সাথে কি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে বিষয়টা কি, যেটা আমি কি বললাম যে একই জায়গাতে আপনি চাইলে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারছেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো আমি কালার অ্যাপ্লাই করা শিখলাম। এখন দেখেন কি আছে, যে কালার অ্যাপ্লাই করার পর আছে কি সিলেকশন বেসিক। সিলেকশন বেসিকটা আসলে কি মূলত আমরা যদি একটু দেখি, যে দেখেন কালার অ্যাপ্লাই নিয়ে দেখি, যে যখন আমি কালার অ্যাপ্লাই করার জন্য কমান্ড দিচ্ছি আল্ট্রা ডিলেট, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে, কন্ট্রোল ডিলেট দেওয়ার ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে। তো আমার যদি প্রয়োজন হয় যে আমি নির্দিষ্ট একটা জায়গাতে কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? যেমন ধরেন এখন আমি ক্লাসে যদি কোনো একটা কোশ্চেন করি, অ্যান্সারটা কে দিবে? ক্লাসে উপস্থিত সবাই, যে যে অ্যান্সারটা জানে সবাই অ্যান্সার দেওয়া শুরু করবে, তাই না? হ্যাঁ, তো এখানে বিষয়টা এমনই, যখন ক্লাসে যখন আমি কোনো একজন নির্দিষ্ট জনের নাম ধরে কোশ্চেনটা করব যে ভাই আপনি অ্যান্সারটা দেন, তখন অ্যান্সারটা কে দিবে? যাকে সিলেকশন করে বলে দিলাম সেই কিন্তু অ্যান্সারটা দিচ্ছে, তাই না? তো এখানে বিষয়টা এমন, যখন আপনি কালার অ্যাপ্লাই করার জন্য কমান্ড দিচ্ছেন যে অল্ট্রা ডিলেট, দেন সে পুরো জায়গা জুড়ে কালার অ্যাপ্লাই করে দিচ্ছে। আর যখন আপনি একটা সিলেকশন করে এরিয়া দেখাই দিবেন যে হ্যাঁ এতটুকু জায়গাতে কালার অ্যাপ্লাই হবে, তখন কিন্তু সেই নির্দিষ্ট জায়গাতেই কালারটা অ্যাপ্লাই হবে। সেই নির্দিষ্ট জায়গাটা কিভাবে সিলেকশন করে দিব সেটা বুঝতে হবে আমাকে। সেটা হচ্ছে আপনি উপরে দেখেন এখানে সিলেকশন মেনু আছে, টুলস, মেনু না এটাকে টুলস বলা হয়। তো যেখানে আপনি ক্লিক করে দেখেন একটা টুলস এর আন্ডারে আবার 4টা টুলস পাচ্ছি, তাই না? এখানে অনেক টুলস এর ভিতরে আপনি যে দেখবেন যে এটার কোনোটার ভিতর 4টা আছে, কোনোটার ভিতর 2টা আছে, কোনোটার ভিতর 3টা আছে, তাই না? এ ধরনের এক একটা টুলস এর ভিতরে আবার কিছু টুলস পাওয়া যায়। সো এখানে আমি দেখছি যে রেক্টেঙ্গুলার মার্জিউ টুল, এটা কি করবে? একটা চারকোনা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করবে, তাই না? দেখেন একটা চারকোনা রেক্টেঙ্গুলার ক্রিয়েট হলো। এখন যদি আপনি এখানে অল্ট্রা ডিলেট বা কন্ট্রোল ডিলেট কমান্ড দেন, তখন কোথায় কালার অ্যাপ্লাই হবে? হ্যাঁ, যেহেতু আপনি কোনো একটা জায়গা সিলেকশন করে দিয়েছেন, তখন এই সিলেকশন এরিয়াটার ভিতরেই কালার অ্যাপ্লাই হচ্ছে। আপনি চাইলে অল্ট্রা ডিলেট দিয়ে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারছেন, কন্ট্রোল ডিলেট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? ওকে, তো সিলেকশন টুলসটা আসলে কিভাবে ইউজ হয় যদি একটু দেখি, যে রেক্টেঙ্গুলার মার্জিউ টুল কিভাবে ইউজ হবে? চারকোনা সিলেকশন তৈরি করবে, তাই না? এখানে আপনি এরকম চারকোনা তৈরি করতে পারবেন, এরকম চারকোনা তৈরি করতে পারবেন, যেরকমই করেন না কেন সে চারকোনা একটা সিলেকশন ক্রিয়েট করবে, ঠিক আছে? তো আপনার যদি এমন একটা ডিমান্ড হয় বা এমন একটা প্রয়োজন হয় যে আপনি এমন একটা চারকোনা করবেন যেটার উইডথ আর হাইট সমান, ঠিক আছে, ধরেন যেটা বর্গক্ষেত্র বলা হয়ে থাকে, যার উইডথ ধরেন 2 ইঞ্চি হলে হাইটও 2 ইঞ্চি হবে, তাহলে এটার কি উইডথ আর হাইট সমান আছে? হয়তোবা চোখে দেখাতে সমান লাগছে, বাট আমি কনফার্ম না যে এটার উইডথ যতটুকু এটার হাইট ঠিক ততটুকুই। আপনি কি কনফার্ম? হয়তোবা কনফার্ম বলা যাবে না, তাই না? সো আপনি কনফার্ম কিভাবে হবেন? আপনি যদি চান যে হ্যাঁ উইডথ হাইট একবারে সমান একটা হবে, সেক্ষেত্রে আপনি কিভাবে কনফার্ম হবেন? দেখেন যখন আমি সিলেকশনটা তৈরি করছি তখন নেভিগেশন দেখাচ্ছে যে উইডথ হয়তোবা 2.5, হাইট হয়তোবা 1 ইঞ্চ। আপনি এভাবে কিন্তু কখনোই মিলাতে পারবেন না যে 2 ইঞ্চ উইডথ 2 ইঞ্চ হাইট হবে। হয়তো একটু বেড়ে যাবে উপরেরটা বা নিচেরটা একটু কমে যাবে, তাই না? হয়তো আপনাকে অনেক সময় লাগবে এভাবে আপনি 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা হাইট করার জন্য, তাই না? বা অনেক সময় দিলেও হয়তো আপনি এটা আমাদের পক্ষে মেলানো সম্ভব না। সো আপনার যদি নির্দিষ্ট সাইজের মানে উইডথ হাইট একটা সমান মাপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যখন সিলেকশনটা করছেন সেক্ষেত্রে আপনাকে শিফট ধরতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করতে হবে। যখন আপনি শিফট প্রেস করে সিলেকশনটা ড্র্যাগ করছেন তখন সেটা অটোমেটিক্যালি উইডথ হাইট সমান প্রপোর্শন রেখে একটা সিলেকশন ক্রিয়েট করছে।
আপনি যতই ছোট করেন দেখেন উইড হাইট সমান ভ্যালু আছে, যতই বড় করেন দেখেন উইড হাইট সমান ভ্যালু আছে। ঠিক আছে, ওয়েল, আর এই সিলেকশনটাকে বন্ধ করার জন্য আপনাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করতে হয়। ঠিক আছে, কন্ট্রোল ডি, এটাকে বলা হয় সিলেকশন ডিসিলেক্ট করা। আচ্ছা, রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের পরে আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, যেটা দেখেই হয়তো বা বোঝা যাচ্ছে যে কি রকম সিলেকশন করবে। এটা একটা রাউন্ড সিলেকশন করবে, তাই না? হ্যাঁ, রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আপনি এরকম একটা সরি, এটা নরমাল করে নেই, একটা রাউন্ড সিলেকশন করতে পারবেন, তাই না? সেটা হতে পারে এমন রাউন্ড, হতে পারে এরকম রাউন্ড, হতে পারে ডিমের মতো, তাই না? যে কোনো ধরনের রাউন্ড হবে, বাট রাউন্ড হবে। ঠিক আছে, এটা চারকোনা ক্রিয়েট করবে না। তো এক্ষেত্রে যদি আপনার প্রয়োজন হয় সেই মানে ফুটবলের মতন গোল একটা রাউন্ড করবেন, কি করতে হবে? অবভিয়াসলি শিফট ধরে আপনাকে ড্র্যাগ করতে হবে, তাই না? ড্র্যাগ করার সময় যদি আপনি শিফট প্রেস করেন, তাহলে উইড হাইট সমান ভ্যালুতে প্রপোর্শন ঠিক রেখে একটা পুরোপুরি সার্কেল ক্রিয়েট করবে। ঠিক আছে, এখানে কালার অ্যাপ্লাই করা যাবে, অবভিয়াসলি যাবে। অল্টার ডিলিট দিয়ে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যাবে, কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা যাবে, তাই না? তারপরে দেখা যাচ্ছে আরো দুটো সিলেকশন টুল আছে, যে দুটো সাধারণত ইউজ হয় না, তারপরে যদি আপনি মানে দেখিয়ে দেই কি কাজ এখানে, যে কি সিঙ্গেল রো মার্কিউ টুল। এটা নিয়ে যখন আপনি একটা ড্র্যাগ করছেন, সরি ওটা সিলেক্ট হয়নি, সিঙ্গেল রো মার্কিউ কলাম নিয়ে আপনি যখন একটা ক্রিয়েট করছেন, একটা অটোমেটিক্যালি 1 পিক্সেলে একটা সিলেকশন ক্রিয়েট হচ্ছে। এখানে আপনি একটা কালার অ্যাপ্লাই করতে পারছেন, কালার দেখা যাচ্ছে, কালার অ্যাপ্লাই হয়েছে বাট দেখা যাচ্ছে না। আপনি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করেন, দেন আপনি কালারটা দেখতে পারবেন, তাই না? হ্যাঁ, আর কি আছে, এটা একটা রোতে সিলেকশন হয়েছে। আর আপনি যদি কলাম ক্রিয়েট করতে চান, সিঙ্গেল কলাম মার্কিউ টুল নিয়ে এখানে একটা ক্লিক করেন, সিলেকশন হয়ে গেলে 1 পিক্সেলে আপনি অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করেন, কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করেন, একটা কলাম ক্রিয়েট হলো। তো এই ধরনের আপনাকে যদি মার্জিন বা কলাম ক্রিয়েট করতে হয়, আপনি এই সিলেকশনের হেল্প নিতে পারেন। ঠিক আছে, ওয়েল, তো এই সিলেকশন গুলো আমরা দেখলাম। ঠিক আছে, এই সিলেকশন টুলস গুলো ছাড়াও নিচে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু আছে টুলস, যেটা এখানে দেখা যাচ্ছে যে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, তিনটা টুলস আছে। এই তিনটা টুলস আমরা দেখি যে কোনটা দিয়ে কি কাজ হয়ে থাকে। ল্যাসো টুল দিয়ে আপনি একটু ছোট নোট লিখে রাখতে পারেন যে ল্যাসো টুল আসলে কখন ইউজ হয়। যে ল্যাসো টুল ইজ এ ফ্রি হ্যান্ড সিলেকশন টুলস। ঠিক আছে, যে কি বোঝা গেল, যে ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন করা যায়। আপনি যেমন পেন্সিল দিয়ে বা কলম দিয়ে যেমন খাতাতে ফ্রি হ্যান্ড যেভাবে আঁকতে চান আঁকেন, সেভাবে ফটোশপের ভিতরেও আপনি ল্যাসো টুল নিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন করতে পারবেন। যেভাবে আপনার খুশি আপনি ড্রয়িং করতে পারছেন, একটা সিলেকশন হয়ে যাচ্ছে এবং আপনি কালার অ্যাপ্লাই করতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাসো টুলের কাজ। যে কি, আপনি ফ্রি হ্যান্ড যেভাবে আপনার হাত ড্রয়িং করবে, যেভাবে আপনি যত ভালো ড্রয়িং করতে পারবেন, সেভাবে আপনি এখানে ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে কি ল্যাসো টুলের কাজ, যে ফ্রি হ্যান্ড সিলেকশন হবে এখান দিয়ে। তারপর কি আছে, পলিগনাল ল্যাসো টুল। পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে গিয়ে এটা একটা লাইন ক্রিয়েট করবে। সেটা হতে পারে স্ট্রেট লাইন, হতে পারে কর্নার লাইন। যেমন দেখেন, পলিগনাল ল্যাসো টুল নিয়ে আমি ডকুমেন্টের ভিতরে একটা ক্লিক করলাম, একটা লাইন বের হলো, তাই না? হ্যাঁ, আমি তাকে ছেড়ে দিয়েছি বাট সে আপনাকে ছাড়ছে না, তাই না? সে আমাকে ছাড়ছে না। সে কখন ছাড়বে? আরেকটা ক্লিক করলে ছাড়বে? ছাড়েনি। আরেকটা ক্লিক করলে ছাড়বে? না। আপনি পরপর ক্লিক করতে থাকবেন বাট সে একটা করে লাইন ক্রিয়েট করতে থাকবে, তাই না? সে আপনাকে কখন ছেড়ে দিবে? যখন আপনি ক্লিক করতে করতে ওখানে গিয়ে মিশিয়ে দিবেন যেখান থেকে স্টার্ট করেছেন, তখন সে ক্লোজ হবে। তাহলে এটা কি হচ্ছে, যে একটা স্ট্রেট লাইন ক্রিয়েট করছে, সোজা লাইন ক্রিয়েট করছে, তাই না? আবার কর্নার লাইন ক্রিয়েট করছে, বাঁকা। সোজা বাঁকা সে শুধুমাত্র লাইন ক্রিয়েট করবে। লাইন ক্রিয়েট করার মাধ্যমে সিলেকশন ক্রিয়েট হবে। ঠিক আছে, আর যখনই আপনি কি করবেন, সেই স্টার্টিং পয়েন্টে যে এটাকে মিলিয়ে দিবেন, দেখেন কার্সর একটা পরিবর্তন দেখা যাচ্ছে, একটা সার্কেল চলে আসে, তাই না? হ্যাঁ, এটাই মিন করে যে এখন এটাকে ক্লোজ হয়ে যাবে এবং এটা একটা সিলেকশনে তৈরি হয়ে যাবে। দেখেন একটা সিলেকশন হয়ে গেছে। এখন আপনি কালার অ্যাপ্লাই করেন, কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন করে বা পলিগনাল ল্যাসো টুল দিয়ে আপনি এরকম লাইন ক্রিয়েট করে খুব ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন, তাই না? তারপর আরেকটা আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজটা কি? ম্যাগনেটিক মানে হচ্ছে কি, চুম্বক। হ্যাঁ, তো এই টুলস এর কাজটাও আসলে হবে চুম্বকের মতোই। যদি একটু দেখেন, ফাইল থেকে ওপেন করলাম, আমি ধরে এই ছবিটা নিয়ে আসলাম। আমি চাচ্ছি এই পাখিটাকে আমি সিলেকশন করব। কিভাবে সিলেকশন করব? আপনি যদি রেক্টেঙ্গুলার দিয়ে করতে চান, কি হবে, ব্যাকগ্রাউন্ডটা সহ চলে আসবে, তাই না? তারপরে ইলিপ দিয়ে করতে গেলেও ব্যাকগ্রাউন্ড চলে আসবে, তাই না?
আপনি যদি ল্যাসো টুল দিয়ে ইউজ করেন তাহলে হয়তো আপনাকে খুব সুন্দর করে এটা বডি ঘেঁষে ঘেঁষে এঁকে যেতে হবে, তাই না? হাত একটু ডান বাম হলে কিন্তু সিলেকশনটা উল্টাপাল্টা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আপনাকে কে হেল্প করতে পারে? ম্যাগনেটিক লেসো টুলটা হেল্প করতে পারে। দেখেন কিভাবে কাজ করে। আমি একটু জুম করে নেই, কারণ আমি বলেছি আপনাকে সবসময় জুম করে করে কাজ করতে হবে, ঠিক আছে? তো ম্যাগনেটিক লেসো টুল কিভাবে কাজ করে আমি বলেছি যে চুম্বকের মতন। চুম্বক আসলে কি হয়, যে একটা বড় চুম্বক যখন আপনি মানে ছোট চুম্বক গুলোর কাছ দিয়ে নিয়ে যান তখন কি সে টেনে টেনে ছোট চুম্বক গুলোকে নিয়ে নেয়, তাই না? হ্যাঁ, তো ম্যাগনেটিক লেসো টুলটা মূলত এভাবেই কাজ করবে যে এখানে যখন আমি সিলেকশন তৈরি করতে যাব সে অটোমেটিক সিলেকশন গুলোকে টেনে টেনে নিয়ে নিবে। কিভাবে যদি একটু দেখেন, আমি এখানে একটা ক্লিক করে আমি এর লাইন ঘেঁষে এঁকে যাচ্ছি, কি হচ্ছে সে সিলেকশন গুলো অটোমেটিক টেনে টেনে নিয়ে নিচ্ছে, দেখেন, তাই না? আমি কি করছি, আমি কি কোথাও ক্লিক করতেছি? আমি কোথাও ক্লিক করছি না, আমি জাস্ট প্রথমে একটা ক্লিক করেছি, তারপর কি করছি, জাস্ট আমি সেই পাখির যেভাবে ছবিটা আছে সেভাবে আমার কার্সারটাকে এঁকে নিয়ে যাচ্ছি। আপনারা যদি একটু নোটিস করে দেখেন যে কি হচ্ছে, সে সিলেকশন গুলোকে অটোমেটিক টেনে টেনে নিয়ে নিচ্ছে, তাই না? হ্যাঁ, ম্যাগনেটিকের মতন চুম্বকের মতন সে যেখান দিয়ে আমি যাচ্ছি সে লাইন ধরে টেনে টেনে সিলেকশন গুলো নিয়ে নিচ্ছে। আমি একটু দ্রুত করলাম, আরো ধীরে ধীরে করলে হয়তো আর একটু ভালো হতো, ঠিক আছে? হ্যাঁ, তো যেখানে আমি স্টার্ট করেছিলাম সেখানে এসে যখন আমি মিলে গেলাম তখন কি সেই গোল সার্কেলটা চলে আসছে। এখন আমি কার্সার ছেড়ে দিলে কি হবে, এটা একটা সিলেকশন হয়ে গেল, তাই না? তো পুরো কাজটা আমি কিভাবে করলাম, শুধুমাত্র একটা ক্লিক করে, ফার্স্টে ক্লিক করার পর শুধু কার্সারটাকে ড্রাগ করে নিয়ে গেলাম, সিলেকশনটা হয়ে গেল। তো তো ম্যাগনেটিক লেসো টুলটা মূলত এভাবেই কাজ করে। এখন আপনি চাচ্ছেন যে এই ছবিটাকে নিয়ে আপনি এই ডকুমেন্টে চলে আসবেন, আপনার এই ডকুমেন্টে নিয়ে একটা ডিজাইন করবেন, কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে মুভ টুল, যেটা সিলেকশন টুলের পাশেই আছে, দেখা যান কি এটা, মুভ টুল। মনে রাখবেন একটা ডকুমেন্ট থেকে বা ফটোশপে কোনো কিছুকে মুভ করাইতে হলে আপনি এখান থেকে ওখানে একটু জায়গাও যদি মুভ করাইতে হয়, মুভ টুল ছাড়া অন্য কোনো টুল দিয়ে কিন্তু এটাকে মুভ করানো সম্ভব না। আপনাকে কোনো অবজেক্ট বা কোনো ছবি বা কোনো কিছু যদি আপনাকে মুভ করাতে হয় আপনাকে মুভ টুলের হেল্প নিতে হবে। সো আমি মুভ টুলে চলে গেলাম, এটাকে টেনে নিয়ে আমি এই ডকুমেন্টের ভিতর চলে আসলাম, সেটা মুভ হয়ে চলে আসলো, তাই না? এখন দেখেন আমি এখান থেকে পুরো পাখিটাকে সিলেকশন করেছি, তাই না? পুরোটাই সিলেকশন হয়েছে, বাট এখানে আসলো অর্ধেকটা, এমনটা কেন? কারণটা হচ্ছে এই ডকুমেন্ট সাইজটা হচ্ছে বড়, এই ডকুমেন্ট সাইজের রেজুলেশনটা হচ্ছে বড়, এটার রেজুলেশন হয়তো বা ছোট। তো একটা বড় ডকুমেন্ট থেকে যদি আপনি কোনো একটা ছবিকে কেটে ছোট ডকুমেন্টে প্লেস করেন অবশ্যই পুরোটা দেখাবে না, তাই না? তো আপনার যদি পুরোটা দেখতে হয় কি করতে হবে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি প্রেস করলে দেখাচ্ছে একটা বাউন্ডিং বক্স চলে আসলো, সেটা দিয়ে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ডকুমেন্টের উপরে এবং নিচে এই ছবিটার কিছু অংশ আছে। সেটাকে আমি ছোট করব, কিভাবে ছোট করব, আপনি শিফট ধরে যে কোনো একটা কর্নার টেনে তাকে ছোট করতে পারেন, ঠিক আছে? ওয়েল, ছোট হয়ে গেল। দেখেন আবার আমি মুভ টুল দিয়ে নিয়ে গেলাম, আরো একটা ওয়ে আছে এটাকে মুভ করার, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি তে কি হয়, কপি হয়। এখন কন্ট্রোল সি দিয়েছি যেহেতু কিছু জায়গা সিলেকশন করা আছে, মানে কি সিলেকশন এরিয়াটাই কপি হবে, তাই তো? হ্যাঁ, কন্ট্রোল সি তে কপি হলো, আমি এই ডকুমেন্টে গিয়ে কি দিব, কন্ট্রোল ভি, কি হবে, পেস্ট হবে। কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হলো, তাই না? এখন আবার কন্ট্রোল টি দেই, কি করব, শিফট ধরে এটাকে আমি ছোট করতে পারতেছি, ছোট হলো। এখন দেখেন আমি শিফট না ধরেও ছোট করতে পারবো, ঠিক আছে? শিফট মানে ছোট করার জন্য শিফট ধরতে হয় এমনটা না, আমি শিফট না ধরে ছোট করতেছি। কি হয়েছে এই ক্ষেত্রে, একটা প্রবলেম হয়েছে, যেমন কি পাখিটা একটু মোটা হয়ে গেছে, তাই না, বা তার প্রপোর্শনটা নষ্ট হয়ে গিয়েছে। তাহলে শিফট না ধরার রেজাল্ট হচ্ছে এটা। তো আপনাকে একটা অবজেক্ট যদি ছোট বড় করতে হয় অবশ্যই আপনি শিফট ধরে যদি ছোট বড় করেন কখনো এটার প্রপোর্শন নষ্ট হবে না। আপনি যতই বড় করেন যতই ছোট করেন তার প্রপোর্শনটা ঠিক থাকবে, ঠিক আছে? আর শিফট না ধরলে হয়তোবা এটার প্রপোর্শনটা নষ্ট হয়ে যাবে, তাই না, এমন চ্যাপ্টা হয়ে যাবে বা মোটা হয়ে যাবে, মানে তার প্রপোর্শনটা সে ঠিকভাবে করতে পারবে না। তাহলে যে কোনো অবজেক্ট বা যে কোনো ইমেজ আপনাকে ছোট করতে হলে অবশ্যই কন্ট্রোল টি দিয়ে যখন আপনি ছোট বা বড় করবেন শিফট প্রেস করতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনি তাকে ছোট বা বড় করবেন। বুঝা গেল বিষয়টা? ওয়েল, আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, ধরে এই লেয়ারটা আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটা একটা লেয়ার, আমি চাচ্ছি এটা আরেকটা, আমার আরেকটা পাখি দরকার, এটাকে আরেকটা কপি করব, কিভাবে করব,
আপনি যখন মুভ টুল দিয়ে এটাকে মুভ করছেন, মুভ হচ্ছে, তাই না? হ্যাঁ, এই মুভ করার সময় যদি কিবোর্ড থেকে আপনি অল্ট্রা প্রেস করে মুভ করেন, তাহলে কিন্তু একটা কপি হয়ে যাচ্ছে। বিষয়টা আরেকবার দেখাচ্ছি। আপনি মুভ টুল দিয়ে যে কোনো অবজেক্টকে মুভ করাতে পারতেছেন। এই মুভ করানোর সময় মুভ টুলে থেকে যখন আপনি মুভ করাচ্ছেন, শুধুমাত্র যদি কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করেন, তখনই যখন মুভ করবেন একটা কপি হয়ে মুভ হবে। আবার অল্ট্রা প্রেস করে ক্লিক করলেন, একটা কপি হয়ে মুভ হচ্ছে। ঠিক আছে? তাহলে যে কোনো অবজেক্ট কিভাবে মুভ করব? কিবোর্ড থেকে অল্ট্রা প্রেস করে মুভ টুলের থেকে যখন আমি মুভ করাবো, তখন কপি হয়ে পেস্ট মুভ হবে। ঠিক আছে? পেস্ট হবে। Well, তো এই ছিল সিলেকশন বেসিক। আরো দুটো সিলেকশন টুল আছে, যেখানে আছে কি কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। এটা সেকেন্ড ক্লাসে দেখানো হবে। আপাতত এইটুকুই, এই দুটো সেকেন্ড ক্লাসে দেখায় দেব। আচ্ছা, তারপর যদি একটু মডিউলটা দেখি কি আছে। লেয়ার বেসিক, যে লেয়ার বেসিকটা কি একটু বুঝি। আচ্ছা, লেয়ার বেসিকটা বোঝার আগে আননো রিডোটা একটু দেখে নিই যে আননো রিডোটা কি করে। ছোট্ট একটা বিষয়। ধরে আমি ব্রাশ টুলে গিয়ে কিছু ব্রাশ পেইন্ট করছি। ব্রাশ টুল নিয়ে আলাদা ক্লাস হবে, সেটা ডিটেলস দেখানো হবে। আমি জাস্ট আননো রিডো বোঝানোর জন্য এটা ইউজ করতেছি। ঠিক আছে? দেখেন আমি ব্রাশ টুল নিয়ে কোনো একটা কালার পেইন্ট করছি। এভাবে পেইন্ট করলাম, এভাবে পেইন্ট করলাম, এভাবে, 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 এভাবে। তো এই যে কাজটা ডিজাইনটা করলাম, এটা কি একবারে হয়েছে? একবারে হয়নি, আমাকে স্টেপ বাই স্টেপ করতে হয়েছে, তাই না? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ধাপে কাজটা করতে হয়েছে। তো আপনি চাচ্ছেন যে লাস্টের যেই দুটা দাগ বা তিনটা দাগ আপনি দিয়েছেন, এটা হয়তো আপনি ভুল করেছেন, হয়তো বা অন্য একটা কালার দিয়ে দিতেন বা অন্য কোনো আঁকা বাঁকা ভাবে দিতেন, তাই না? তো এই ভুলটা থেকে এখন শুধরানোর উপায় কি? সেটা হচ্ছে আপনি খাতাতে একটু নোট করে নেন যে এডিট মেনু থেকে স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড। স্টেপ ফরওয়ার্ডের শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল জেড, আর স্টেপ ব্যাকওয়ার্ডের শর্টকাট হচ্ছে অল্ট্রা কন্ট্রোল জেড। মানে কি, আপনাকে স্টেপগুলো ব্যাক করতে হবে। যেমন আপনি ভুল করেছেন, ব্যাকওয়ার্ড কোনটা নিতে হবে? স্টেপ ব্যাকওয়ার্ড করতে হবে। শর্টকাট কি? অল্ট্রা কন্ট্রোল জেড। আপনি কিবোর্ড থেকে অল্ট্রা কন্ট্রোল জেড প্রেস করলে কি হবে? একটা করে স্টেপ ব্যাকে যাবে, তাই না? হ্যাঁ। আপনি আপনি দুটা ইরেজ করলেই ঠিক হতো, আপনি অনেক বেশি ইরেজ করে ফেলেছেন। এখন কি করতে হবে? স্টেপ ফরওয়ার্ড, তাই না? যেটা শর্টকাট কি? শিফট কন্ট্রোল জেড। আপনি শিফট কন্ট্রোল জেড প্রেস করেন, কি হচ্ছে? স্টেপগুলো আবার ফরওয়ার্ড হচ্ছে। এই কাজটাকে বলা হয় আনডু রিডো। ঠিক আছে? এই কাজটাকে বলা হয় আনডু রিডো করা। যে অল্ট্রা কন্ট্রোল জেড আর শিফট কন্ট্রোল জেড, মানে ফরওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড। তো এটা শুধুমাত্র কি ব্রাশ পেইন্ট করলে স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড হবে এমনটা? এমনটা কিন্তু না। আপনি ফটোশপে যে কোনো কাজ করেন না কেন, সরি আমি এই সাইজটা না নিয়ে কন্ট্রোল এন্ড ডিফল্ট ফটোশপ সাইজটাই নেই। ওকে। আপনি ফটোশপের ডকুমেন্টে যে কোনো কাজ করেন না কেন, ধরেন আপনি কি করলেন, একটা সিলেকশন করলেন, তাই না? এখানে একটা কালার অ্যাপ্লাই করলেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলেন, আবার একটা সিলেকশন করলেন, ধরি একটা ইলিপস আঁকি, একটা সিলেকশন করলাম। ঠিক আছে? এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিলাম। কয়টা কাজ করলাম এখানে? দুটা কাজ। দুটা কাজ না, দেখেন কয়টা কাজ করেছি। এখানে অনেকগুলো স্টেপ ছিল আমার। ফার্স্টে সিলেকশন করেছি, তারপর কালার অ্যাপ্লাই করেছি, তারপর সিলেকশনটাকে ডিসিলেক্ট করেছি, আবার একটা সিলেকশন করেছি, তাই না? অনেকগুলো স্টেপ হয়েছে এখানে। তো আমি যদি অল্ট্রা কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন কি হয়, একটা করে স্টেপ ব্যাকে যাচ্ছে। দেখেন অল্ট্রা কন্ট্রোল জেড প্রেস করলাম, সিলেকশন চলে আসলো। আবার অল্ট্রা কন্ট্রোল জেড প্রেস করলাম, কালারটা চলে গেল। আবার প্রেস করলাম, সিলেকশন চলে গেল। আবার সিলেকশন চলে আসলো, কালার চলে গেল, সিলেকশন চলে গেল। তো কি বোঝা যাচ্ছে? বিষয়টা হচ্ছে যে আপনি অল্ট্রা কন্ট্রোল জেড দেওয়ার মাধ্যমে কি একটা করে স্টেপ সে ব্যাকে যেতে থাকবে, তাই না? আবার শিফট কন্ট্রোল জেড এর মাধ্যমে একটা করে স্টেপ আবার আপনাকে ফিরিয়ে দিবে। তাই হলো না? হ্যাঁ, বিষয়টা এমনই। তাহলে আমি আন্ডোরিডো বুঝে গেলাম। এই বিষয়টা, এই কাজটার নামই হচ্ছে আন্ডোরিডো করা, তাই না? যেটা স্টেপ ফরওয়ার্ড আর স্টেপ ব্যাকওয়ার্ড, এই কাজটাই হচ্ছে আন্ডোরিডো। আর রইলো আমাদের কি, লেয়ার বেসিকটা কি, খুব ভালো করে বুঝতে হবে লেয়ার বেসিকটা কি। দেখেন আমি যখন একটা ডকুমেন্টের ভিতর কি করছি, একটা সিলেকশন করে, ধরেন একটা সিলেকশন করে এখানে কালার অ্যাপ্লাই করলাম, অল্টার ডিলিট বা কন্ট্রোল ডিলিট দিয়ে একটা কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি যে এই সার্কেলটা এখানে নিয়ে যাব, কি করব? অবশ্যই আমাকে মুভ টুলে যেতে হবে, তাই না? আমি মুভ টুলে গিয়ে এটাকে ধরে ওখানে নিয়ে যাব। কি হচ্ছে, একটা এরর দেখাচ্ছে। কি বলতেছে? কুড নট ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লক। কি বললো? যে একটা প্রবলেম, যে এটাকে মুভ করানো যাবে না কারণ লেয়ারটা লক করা। তাহলে দেখেন আমি ফটোশপে একটা কিছু আঁকলাম আর এটাকে আমি মুভ করাতে পারবো না, তাহলে তো আমার খাতাতে একাই ভালো ছিল। কারণ আপনি খাতাতে যখন কোনো একটা কিছু আঁকেন, সেটাকে মুভ করে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না, তাই না? হয়তো ইরেজ মুছে ফেলতে হয় বা কেটে দিতে হয়।
সো আমি ফটোশপে আঁকছি মানে কি, আমি ফ্লেক্সিবল হবে এখানে, আমি যেখানে আঁকলাম পরবর্তীতে আমি মুভ করাতে পারবো, কালার চেঞ্জ করাতে পারবো, তাই না? বিষয়গুলো এমনই। তো বাট আমি যখন এখানে কিছু আঁকলাম, মুভ টুল দিয়ে মুভ করাতে চাচ্ছি, সে বলছে যে এটাকে মুভ করাতে দিবে না, কারণ লেয়ারটা লক করা। আপনি যদি একটু খেয়াল করেন যে এখানে লেয়ার আছে, তাই না? আপনার পিসিতে আপনি দেখতেছেন এখানে লেয়ার নাই। কি করতে হবে? উইন্ডো থেকে লেয়ার ক্লিক করলে লেয়ারটা চলে আসবে, তাই না? হ্যাঁ। তো দেখেন, আপনি নতুন যে কোনো ডকুমেন্টই, যখনই আপনি নতুন একটা ডকুমেন্ট নিবেন, যে কোনো সাইজের ডকুমেন্ট নেন না কেন, তাই না? যে কোনো সাইজের একটা ডকুমেন্ট নেন, ধরেন আমি ডিফল্ট ফটোশপ সাইজ নিলাম, ওকে দিলাম, আপনি একটা লেয়ার অটোমেটিক্যালি পেয়ে যাবেন, যে লেয়ারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এবং যেটা কি লক করা থাকে। এখানে লক দেখা যাচ্ছে না? হ্যাঁ। তো এই লেয়ারে যদি আমি কিছু আঁকি, সেটা মুভ করানো যাবে না, এমন অপশন, এমন কমান্ড আমাকে দিয়েছে, তাই তো? সো ব্যাকগ্রাউন্ড লেয়ারে যদি আমি কিছু আঁকবো এবং সেটাকে মুভ করানো যাবে না, তাহলে কি করবেন? আমি এই লেয়ারে কিছু আঁকবোই না, এই লেয়ারে আমি কোনো কাজই করব না। তাহলে কোথায় কাজ করব? নতুন লেয়ার নিয়ে সেখানে কাজ করব। সো নতুন লেয়ারটা কিভাবে নিব? সেই লেয়ার প্যালেটের নিচেই দেখেন একটা অপশন আছে, যে কি ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে প্রেস করার মাধ্যমে নতুন লেয়ার চলে আসবে, আরেকটা প্রেস করেন আরেকটা লেয়ার চলে আসবে, তাই না? একটা করে প্রেস করবেন, একটা করে নতুন লেয়ার চলে আসবে। আপনার এতগুলো লেয়ার প্রয়োজন নেই, ডিলিট করে দিবেন। কিভাবে ডিলিট করবেন? লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় নিচে ডিলিট আছে, ক্লিক করলেন, ইয়েস, ডিলিট হয়ে গেল। এটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করলেন, ইয়েস, ডিলিট হয়ে গেল। অথবা এই লেয়ারটাকে টেনে ড্র্যাগ করে যদি আপনি এই ডিলিট আইকনের উপর ছেড়ে দেন, সেটা ডিলিট হয়ে যাচ্ছে। আপনি ভুল করে যদি এটাকে টেনে ডিলিট আইকনের উপর না ছেড়ে তার পাশে ছেড়ে দেন, কি হবে বলেন তো? একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। সো এটা যদি আপনার কষ্টকর মনে হয়, আপনি এটাকে সিলেক্ট করেন, ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? তো লেয়ার নিয়ে কি হবে দেখেন, এখন আমি লেয়ার নিয়ে একটা সিলেকশন করলাম, কালার অ্যাপ্লাই করলাম, ডিসিলেক্ট করলাম। এখন মুভ টুলে গিয়ে আমি কি করতে পারছি? তাকে মুভ করাতে পারছি, তাই না? যে কোনো জায়গায় মুভ করাতে পারছি। আবার কি করলাম? আবার একটা সিলেকশন নিলাম, এখানে সিলেকশন করলাম, একটা কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি এটাকে মুভ করাবো, মুভ টুলে গেলাম, এটাকে ধরলাম, মুভ করাচ্ছি, কি হচ্ছে? দুটাই মুভ হচ্ছে, তাই না? কেন? আমি তো এটাকে ধরলাম, এটা কেন মুভ হচ্ছে? বিষয়টা হচ্ছে দেখেন, লেয়ার ওয়ান এর ভিতর দুটা অবজেক্ট আছে, তাই না? লেয়ার ওয়ান এর ভিতরে আমি দুটো অবজেক্ট দেখেছি, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছি। সো দুটা কেন? এখানে যদি আপনি 200 অবজেক্ট আঁকেন একটা লেয়ারের ভিতর, একটাকে মুভ করালে কি হবে? সবগুলোই মুভ হবে। তাহলে কি করা উচিত ছিল? আমাকে পরবর্তী অবজেক্টটা নতুন একটা লেয়ারে আঁকা উচিত ছিল, তাই না? সো অল্টা কন্ট্রোল জেড দেই, আমি নতুন আরেকটা লেয়ার নেই, এখানে আরেকটা সিলেকশন করি, এখানে কালার অ্যাপ্লাই করি। এখন যদি মুভ টুলে গিয়ে আমি এটাকে মুভ করি, এটাই মুভ হচ্ছে, তাই না? আবার এটাকে মুভ করলে ওটাই মুভ হচ্ছে। আমি তো ধরলাম এটা, ওটা কেন মুভ হচ্ছে দেখেন তো, তাই না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যদি একটু খেয়াল করেন, আপনি এখন আছেন লেয়ার 2 তে। সো ইম্পর্টেন্ট হচ্ছে এটা আপনি কোন লেয়ারে আছেন, যে লেয়ারে আছেন সেই অবজেক্টই মুভ হবে। আপনাকে এটাকে মুভ করতে হলে কি করতে হবে? এটা ধরলেই হবে না, কি করতে হবে? লেয়ার 1 এ যেতে হবে। লেয়ার 1 এ গিয়ে যখন আপনি মুভ করবেন, তখন এটাই মুভ হবে। বোঝা গেল বিষয়টা? লেয়ার 1 এ থাকা অবস্থাতে লেয়ার 1 এর ভিতর যে অবজেক্ট আছে সেটাই মুভ হবে। এখন আপনি এটা ধরলেও সেটাই মুভ হবে, তাই না? বিষয়টা হচ্ছে এমন, যে লেয়ার, যে অবজেক্টটাকে আপনি মুভ করবেন, সেই অবজেক্টটা কোথায়, কোন লেয়ারে আছে, সেই লেয়ারে আগে যেতে হবে। সেই লেয়ারে যাওয়ার পর আপনি সেই অবজেক্টটাকে মুভ করাতে পারছেন। এটাকে মুভ করতে হলে আপনি লেয়ার 2 তে যান, সেটাকে মুভ করাতে পারছেন। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ। তো এটাই হচ্ছে মূলত লেয়ার বেসিক, আপনাকে লেয়ার বেসিকটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আরো কিছু যদি আমি একটু দেখি, এই দুটো অবজেক্ট আঁকলাম, ধরে আমি নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমি একটা পলিগন আর ল্যাসো টুল দিয়ে একটা কিছু আঁকলাম। ঠিক আছে, এখানে আমি ধরি ডিফারেন্ট একটা অন্য একটা কালার দিই, ধরে এই কালারটা দিলাম, আলট্রা ডিলিট কন্ট্রোল ডি। এখন দেখেন তো কি হয়েছে, আগের অবজেক্ট গুলো কি ডিলিট হয়ে গিয়েছে? জি না, আমরা দেখতে পাচ্ছি এটাও আছে, এটাও আছে, এটাও আছে, বাট ও দুটো দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? বিষয়টা হচ্ছে কি, এটা খুব মানে এটার জন্য তারা ঢেকে গেছে, তাই না? So আমি চাচ্ছি ওই দুটাকেও দেখবো, এটাকেও দেখবো, ওই দুটাকেও দেখবো, কি করতে হবে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে দেখেন, আমি যদি এই লেয়ারটাকে ধরে তাদের নিচে দিয়ে দেই, তাহলে কি হয়? সে দুটাও দেখা যাচ্ছে। কারণ কি, বড় একটা স্তরের জন্য নিচের স্তরগুলো ঢেকে যাচ্ছে, তাই না? সো বড় লেয়ারটাকে যদি আমি নিচে দিয়ে দেই, তখন কিন্তু ছোটগুলো দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ।
তো এগুলো ডিলিট করে দেই। তো এই ছিল মূলত লেয়ার বেসিক, তাই না? লেয়ার বেসিকটা এটাই যে আপনাকে আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে। কেন আলাদা আলাদা লেয়ার নিতে হবে? যদি আপনাকে আলাদা আলাদা ভাবে অবজেক্টগুলোকে মুভ করতে হয়, অবশ্যই আপনাকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা লেয়ার নিয়ে করতে হবে। তাতে করে আপনি প্রত্যেকটা অবজেক্ট আলাদা করে মুভ করাতে পারবেন, মানে আলাদা আলাদা ভাবে কালার চেঞ্জ সবকিছু করতে পারবেন। যদি আপনি একই লেয়ারে কাজগুলো করেন তাহলে কি সেটা আলাদা আলাদা ভাবে মুভ করানো কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে, তাই না? বল। তো আজকের ক্লাস মূলত এটুকুই ছিল, যে আমাদের মডিউলটা যদি আরো একবার দেখি, যে হ্যাঁ, কালার অ্যাপ্লাই, সিলেকশন বেসিক, লেয়ার বেসিক, আননোডিডো সবকিছু আমরা দেখেছি। তো এটার উপর ডিপেন্ড করে আপনার ক্লাস অ্যাসাইনমেন্টটা হচ্ছে আজকে কার্টুন ক্যারেক্টার। যে শুধুমাত্র আজকে যে টুলস গুলো আমি দেখালাম, যে সিলেকশন টুলস গুলো আজকে দেখালাম, এই সিলেকশন টুলস গুলো ইউজ করেই আপনি একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করতে পারবেন, তাই না? বিষয়টা আমি জাস্ট সিম্পল একটা কিছু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে আপনি একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করবেন। ফার্স্ট আপনাকে কি নতুন একটা ডকুমেন্ট সাইজ নিতে হবে, নিয়ে কি এখানে কাজ করা যাবে? অবশ্যই না, আপনাকে নতুন লেয়ার নিতে হবে। আপনি নতুন লেয়ার নিলেন, নিয়ে আপনাকে যে সিলেকশন টুলস গুলো আজকে দেখানো হলো, শুধুমাত্র আজকে যেই সিলেকশন টুলস এখান থেকে আর এখান থেকে যে 3টা 4টা সিলেকশন টুলস দেখাইলাম, এই সিলেকশন টুলস গুলো অ্যাপ্লাই করে আপনি একটা কার্টুন ক্যারেক্টার ক্রিয়েট করার চেষ্টা করবেন, তাই না? সো কার্টুন ক্যারেক্টার কিভাবে ক্রিয়েট হবে? ধরি আমি এটা দিয়ে একটা চেহারা রাখতে পারবো, একটা সার্কেল ক্রিয়েট করলাম, তাই না? একটা চেহারা হয়ে গেল। এখন কি একটা কালার দিব এখানে, ধরি আমি আমার পছন্দ মতো এখানে একটা কালার দিলাম, অল্টার ডিলিট দিয়ে কালার দিলাম। যেহেতু আমি নতুন লেয়ারে নিয়েছি, সেহেতু আমি এটাকে মুভ টুল দিয়ে যেখানে খুশি মুভ করাতে পারবো, তাই না? ওয়েল, আমি বলেছিলাম কি অবশ্যই আমাকে জুম করে কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, আমি জুম করলাম, চোখ আঁকবো, কি করবো এখানে এঁকে ফেলবো? অবশ্যই না, নতুন আরেকটা লেয়ার নিব, আবার ধরে এই সিলেকশন টুলে গেলাম, ধরি কোনোভাবে আমি একটা আঁকলাম, এখানে ধরে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে? অল্টার ডিলিট দিয়ে হোয়াইট কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আবার হয়তো চোখের ভিতর আমি একটা কালো একটা মনে দিব, আবার নতুন একটা লেয়ার নিলাম, আমি আরেকটা সিলেকশন করলাম, ঠিক আছে? হয়তো এখানে আমি ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, অল্টার ডিলিট দিয়ে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? এখন দরকার এরকম আরেকটা চোখ আঁকবো, তো কি আবার সিলেকশন করবো, আবার আঁকবো? না, কি করতে পারি, এই দুটাকে আমি কপি করতে পারি, লেয়ার 2 লেয়ার 3, এই দুটাকে ধরে মুভ টুলে গিয়ে কিভাবে কপি করে, অল্ট্রা ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যায়, তাই না? দেখেন অল্ট্রা ধরে ড্র্যাগ করে যখন কপি করছি, সরি, দুটো লেয়ার সিলেক্ট করে নেই, অল্ট্রা ধরে ড্র্যাগ করে যখন আমি কপি করছি তখন কি হয়, হয়তো একটু নিচে কপি হয়েছে বা একটু উপরে হয়ে গেছে, আপনি চাচ্ছেন এটা সমানভাবে কপি হয়ে আসবে, সেক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে, অল্ট্রা ধরে যখন আপনি কপি করছেন সাথে শিফট প্রেস করেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করলে আপনার হাত যদি উপরে নিচে যায় তাও সে উপরে নিচে যাবে না, সে সমান লাইন থেকে সেটা কপি হয়ে আসবে, তাই না? হ্যাঁ, এখন দেখেন যেহেতু আমার প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আছে, এখন আমি চাচ্ছি যে এই ব্ল্যাকটা কোন লেয়ারে আছে, আপনি কি মুখস্থ করে রাখবেন? একটা কার্টুন যখন আপনি ক্রিয়েট করতে যাবেন হয়তো 50-60টা লেয়ার হয়ে যেতে পারে, তাই না? সো পরবর্তীতে মুভ করানোর জন্য বা এডিট করানোর জন্য কোনটা কোন লেয়ারে আছে আপনি কিভাবে বুঝবেন? এতগুলো লেয়ার নাম্বার তো আপনি মুখস্থ করে রাখবেন না, তাই না? সো বিষয়টা হচ্ছে আপনি জাস্ট কোন এটা চাচ্ছেন না কোন লেয়ারে আছে, রাইট ক্লিক করেন, সে বলে দেবে এটা লেয়ার 3 কপিতে আছে। যখন আপনি এটা ক্লিক করছেন সেটা লেয়ার 3 কপি অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, তাই না? আপনি চাচ্ছেন এই সাদা জায়গাটা কোন লেয়ারে আছে, রাইট ক্লিক করেন, লেয়ার 2 তে আছে। দেখেন এখন অবশ্যই লেয়ার 2টা সিলেক্ট করা নাই, তাই না? আপনি যখনই এখানে ক্লিক করছেন সে লেয়ার 2 অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে, দেন আপনি এটাকে মুভ করাতে পারবেন। কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় চলে গেল। আমি চাচ্ছি এটাকে একটু নাড়াবো, এখানে রাইট ক্লিক করে লেয়ার 3 তে গেলাম, আমি এটা একটু বাঁ পাশে নিয়ে আসলাম, ঠিক আছে? এভাবেই আসলে লেয়ার গুলো নিয়ে নিয়ে কাজ করতে হয়। আরেকটা নিউ লেয়ার নিলাম, সিলেকশন টুলে গেলাম, একটা সিম্পল একটা সিলেকশন করলাম, হয়তো এখানে আমি রেড কালার অ্যাপ্লাই করব, ঠিক আছে? অল্টার ডিলিট দিয়ে রেড কালার অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি। হয়তো আপনি ঠোঁট আঁকবেন, সেক্ষেত্রে কে হেল্প করতে পারে, মেবি পলিগনাল এসে টুল দিয়ে আপনি আঁকতে পারবেন। নিউ লেয়ার নিতে হবে, তাই না? এভাবে আপনি এঁকে ফেলেন, ঠিক আছে? ধরে এই কালারটাই অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? সব কি আলাদা আলাদা লেয়ারে আছে, তাই না? আই অফ করলে দেখতে পারেন সব আলাদা আলাদা লেয়ারে আছে, ঠিক আছে? তারপর ধরেন আপনি একটা বডি আঁকবেন, আবার আপনাকে সিলেকশন করতে হবে, ধরে এটা দিয়ে আঁকি, ধরে আমি এইভাবে এঁকে ফেললাম,
ঠিক আছে, ধরি এখানে একটা কালার অ্যাপ্লাই করব, আমি অন্য একটা কালার নিয়ে আসি। ধরি অল্টার ডিলিট দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করলাম। এখন দেখেন কি প্রবলেম হয়েছে, সেই চোখ ঠোঁট এই নাক এগুলো ঢেকে গেছে, তাই না? তাহলে কি করতে হবে, এটাকে টেনে নিয়ে নিচে ছেড়ে দিতে হবে, তাই তো? হ্যাঁ। তো দেখেন আপনি যখন এখানে অল্প কয়েকটা লেয়ার আছে, 5টা 6টা লেয়ার আছে বলে আমি টেনে এটাকে নিচে ছেড়ে দিলাম, বাট আপনি যখন আপনার অনেকগুলো 30টা 40টা লেয়ার হয়ে যাবে, তখন কোন লেয়ারটাকে ধরে টেনে কার নিচে ছাড়বেন একটু প্রবলেম হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে শর্টকাট ইউজ করতে হবে। যে লেয়ারটাকে আপনি উপরে বা নিচে নিতে চান, সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট প্রেস করতে হবে। কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যদি প্রেস করেন, থার্ড ব্র্যাকেট দুটো আছে, একটা হচ্ছে স্টার্টিং থার্ড ব্র্যাকেট, একটা এন্ডিং থার্ড ব্র্যাকেট। স্টার্টিং কন্ট্রোল ধরে স্টার্টিং থার্ড ব্র্যাকেটটাতে প্রেস করলে কি হয়, সেই লেয়ারটা নিচে নামে। আবার যদি এন্ড প্রেস করেন, সেটা মানে এন্ড থার্ড ব্র্যাকেট প্রেস করেন, উপরে উঠবে। সো এটা আপনার মুখস্থ রাখার কোনো কিছু না, আপনি জাস্ট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করে দেখেন, একটা প্রেস করলে নিচে নামবে আর আরেকটা প্রেস করলে উপরে উঠবে, ঠিক আছে? এখন আপনি প্রেস করে দেখেন কোনটার নিচে গেলে আপনার হয়ে যায়। হ্যাঁ, হয়ে গেছে। সো আমাকে আর নিচে নিতে হবে না। তো এভাবে যখন আপনি অনেক লেয়ার আপনার কাছে চলে আসবে, তখন আপনি ওই টেনে ড্রাগ করে আপনি প্লেসমেন্ট করতে একটু প্রবলেম হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি শর্টকাট ইউজ করবেন। সেই যে লেয়ারটাকে আপনি উপরে বা নিচে নিতে যাচ্ছেন, সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্রেস করার মাধ্যমে আপনি তাকে উপরে বা নিচে নিতে পারবেন, ঠিক আছে? ওয়েল, আমি ধরি হাত আঁকবো, নিউ একটা ডকুমেন্ট নিলাম, ধরি লেসে টুল দিয়ে আঁকি আপাতত, তাই না? সরি, ধরে আমি কোনোভাবে আঁকলাম, ঠিক আছে? ধরি এখানে আমি কন্ট্রোল ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করলাম। এখন চাচ্ছি আমি আরেকটা হাত আঁকবো, সেক্ষেত্রে কি করতে হবে, আরেকটা হাত না আঁকে এটাকেই কপি করতে পারি, তাই না? মুভ টুলে গিয়ে অল্ট্রা ধরে এটাকে কপি করে দিলাম, হয়েছে? হ্যাঁ, কপি হয়েছে, বাট কি, আমি তো এভাবে রাখবো না, তাই না? এটা ঘুরে দিতে হবে। এখন এটাকে কিভাবে ঘুরাবো, কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলে বাউন্ডিং বক্স চলে আসলো, তার ভেতরে আপনি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, তাই না? ফ্লিপ হরিজন্টাল দিলাম, সেটা হরিজন্টালি ফ্লিপ হয়ে গেল। এবার আপনি এন্টার প্রেস করেন, সেই বাউন্ডিং বক্সটা চলে যাবে, ঠিক আছে? এবার আপনি মুভ টুলে থাকা অবস্থায় আপনি লেফট অ্যারো বা রাইট অ্যারো প্রেস করার মাধ্যমে তাকে বাম ডানে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আপনি চাচ্ছেন হাতটা সে বডির পেছনের দিক দিয়ে দেখাবে, তাহলে কি করতে হবে, সেই হাতটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, তাই না? দেখেন সে বডির পিছনে চলে গেল। এই হাতটা সিলেক্ট থাকা অবস্থায় এই হাতটা কোথায় আছে কিভাবে খুঁজে বের করব, এতগুলো লেয়ার থেকে কিভাবে খুঁজে বের করবেন? জাস্ট এখানে রাইট ক্লিক করেন, সে বলে দিচ্ছে এটা লেয়ার 7 এ আছে, তাই না? এখন লেয়ার 7 সিলেক্ট থাকা অবস্থাতে কন্ট্রোল ধরে আপনি থার্ড ব্র্যাকেট প্রেস করেন, সেটা নিচে চলে যাচ্ছে, হয়ে গেল, আর নিচে নেওয়ার দরকার নাই, ঠিক আছে? তো এভাবে আপনি হাত, চোখ বা হাত আঁকা গেলে পাও আঁকা যাবে, তাই না? এভাবে আপনি জাস্ট আজকে যে মানে আমি কার্টুনটা কি দেখালাম, বেসিক জাস্ট লেয়ারটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে হ্যাঁ, আপনাকে কিভাবে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে, কিভাবে লেয়ার আপনি অ্যারেঞ্জ করবেন, যে লেয়ারটাকে উপরে নিবেন বা নিচে নিবেন, তাই না? লেয়ারটাকে কিভাবে কি করবেন, আলাদা আলাদা লেয়ার নিয়ে আলাদা আলাদা ভাবে অবজেক্ট আঁকলে যে আপনি আলাদা ভাবে তাকে মুভ করাতে পারবেন, এই বিষয়গুলো মূলত আমি বোঝানোর চেষ্টা করেছি, তাই না? সো এখন আপনি আপনার আইডিয়া থেকে আপনি ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করেন, যে হ্যাঁ, কিভাবে আপনি একটা সুন্দর করে কার্টুন আঁকতে পারবেন। সো কার্টুন মানে এই না যে আপনাকে একটা মানুষের আকৃতি আঁকতে হবে, মানে চেহারা আঁকতে হবে, বডি আঁকতে হবে, তাই না? কার্টুন যে কিছু হতে পারে। আজকের ক্লাসের অ্যাসাইনমেন্টটা হচ্ছে মূলত যে আপনি লেয়ার বেসিকটা আপনার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, ঠিক আছে? আপনি কার্টুন মানে একটা বাড়িও আঁকতে পারেন, একটা গাড়িও আঁকতে পারেন, তাই না? যে কিছু আঁকতে পারেন। জাস্ট আপনি যেই সিলেকশন টুলস গুলো আজকে আপনাকে দেখানো হলো, ক্লাসে দেখানো হলো, এই টুলস গুলো ইমপ্লিমেন্ট করে আপনি একটা কিছু আপনার আইডিয়া থেকে আপনি একটা ক্রিয়েটিভ কিছু করে নিয়ে আসেন, যেখানে কি হবে, প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে থাকবে। আপনি এই প্র্যাকটিসটাই করেন যে হ্যাঁ, প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদা লেয়ারে আপনি নিতে পারছেন, প্রয়োজনে তাকে আপনি উপরে নিতে পারছেন, প্রয়োজনে তাকে নিচে নিতে পারছেন, ঠিক আছে? তো আপনার আইডিয়া থেকে আপনি সুন্দর সুন্দর কালার দিয়ে সুন্দর সুন্দর শেপ ক্রিয়েট করে আপনি একটা কার্টুন টাইপ একটা কিছু করে নিয়ে আসেন। এটি হচ্ছে ক্লাস অ্যাসাইনমেন্ট। সো আমি আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য কিছু স্টুডেন্ট ওয়ার্ক শেয়ার করছি আপনাদের সাথে, যেটা আপনাদের প্রিভিয়াস ব্যাচগুলোর স্টুডেন্টরা করেছে। সেটা হচ্ছে এখানে আছে, আমি নিয়ে আসছি আপনাদের জন্য দেখাচ্ছি যে এগুলো মূলত কি হয়েছে। ফার্স্ট ক্লাস, ফটোশপের ফার্স্ট ক্লাসটা করানোর পর আপনাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টরা এই ধরনের কাজ করেছে, তাই না? সো এটা আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনাদের একটা আইডিয়া হয় যে হ্যাঁ, এই ধরনের কাজ আপনারাও করতে পারবেন, ঠিক আছে? দেখেন এই কার্টুনটা, এখানে কি এমন কিছু আছে যেটা আজকে শেখানো হয়নি বা আপনি পারবেন না? অবভিয়াসলি না।
তাই না? তো এই ধরনের কার্টুন আপনিও ক্রিয়েট করতে পারবেন, যেটা আজকে যে টুলস গুলো দেখালাম একটা একটা করে দেখেন যদি। তো এটা কি সম্ভব না? হ্যাঁ সম্ভব। দেখেন শুধুমাত্র আজকে যেই সিলেকশন টুলস গুলো দেখালাম এই টুলস গুলো দিয়েই কিন্তু এই কার্টুন গুলো করা, তাই না? ক্লাসে কিন্তু এই কার্টুন গুলো করে দেখানো হয়নি। আজকে আপনাদেরকে যেটা দেখালাম ক্লাসে এ ধরনেরই কিছু একটা সিম্পল করে দেখিয়েছি, বাট তারা এই ধরনের কাজ করে নিয়ে আসছে। ঠিক আছে? সো এগুলো মূলত করে করে দেখানোর মতো কিছু না। আপনি আপনার আইডিয়া থেকে যদি আপনি টুলস গুলো ইমপ্লিমেন্ট জানেন যে হ্যাঁ এই টুলসটা এভাবে ইউজ হয়, লেয়ারটা আসলে এভাবে অ্যারেঞ্জ করা যায়, তাই না? সিলেকশন গুলো এভাবে করা যায়। এই বিষয়গুলো যদি আপনি ভালো করে জব্দ করতে পারেন বা বাসায় যে টিউটোরিয়ালটা ভালো করে শুনেন আরেকবার দেখেন, সো আপনিও এই ধরনের একটা কার্টুন ক্রিয়েট করতে পারবেন। আর এই স্টুডেন্ট ওয়ার্ক গুলো আপনাদেরকে এর জন্য দেখাচ্ছি জাস্ট আপনার একটা আইডিয়া হবে যে হ্যাঁ ওরা এরকম কাজ করেছে, সো আমিও পারবো। আর আই হোপ আপনি সবাই পারবেন। এগুলো দেখে এগুলো করতে পারবেন বা এর থেকে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? এর থেকে ভালো কিছু আপনারাও করতে পারবেন। সো দেখেন যে আজকে যা দেখালাম শুধুমাত্র দেখেন এই কার্টুনটার দিকে দেখেন, আজকে যা যা সিলেকশন দেখালাম এগুলো দিয়ে কিন্তু কাজগুলো করা হয়েছে, তাই না? হ্যাঁ। তো ট্রাই করে দেখেন, অবশ্যই সবার দ্বারা সম্ভব হবে এরকম ভালো কিছু তৈরি করা। ঠিক আছে? এখানে হয়তোবা কিছু সে ব্রাশ ইউজ করেছে। এখানে এই ব্রাশ টুলের কিছু কাজ আছে। ধরেন আপনাদের ক্লাসে উপস্থিত কেউ ব্রাশ টুল সম্পর্কে কিছু জানেন, সে আপনি করলেন, তাই না? হয়তোবা ক্লাসে উপস্থিত কেউ কিছু অ্যাডভান্স কাজ জানেন, হয়তো আপনি ব্রাশ টুল জানেন, আপনি গ্রেডিয়েন্ট জানেন, তো আপনি ইউজ করলেন, সমস্যা নাই। বাট আমার ক্লাসের অ্যাসাইনমেন্টটা হচ্ছে মূলত আজকে যা দেখালাম এটা দিয়েই কাজটা করা। ঠিক আছে? এটা দিয়েই এই টুলস গুলো দিয়েই একটা কার্টুন ক্যারেক্টার করে নিয়ে আসবেন। দেখেন এই কার্টুনটা আমার পছন্দের একটা কার্টুন। এখানে যা আছে সব কিন্তু আজকের শেপ দিয়ে করা, তাই না? সেখানে ইলিপ ইউজ করা হয়েছে, তারপরে কি পলিগনাল ল্যাসো টুলটা ইউজ করা হয়েছে, তারপরে এই যে এই র্যাট বা ইঁদুরটা কিভাবে আঁকা হয়েছে, হয়তোবা সেই ল্যাসো টুল ইউজ করে আঁকা হয়েছে, তাই না? হ্যাঁ। দেখেন এগুলো সব যে আজকের যা দেখানো হয়েছে এই সিলেকশন টুলস গুলো ইউজ করে এই কাজগুলো করা হয়েছে। দেখেন কত কনসেপ্টটা কত ভালো যে কি ডিম থেকে একটা পাখির ছানা বের হয়েছে, তাই না? ডিমের খোসাটা পড়ে গিয়েছে, একটা পাখির ছানা বের হয়েছে। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আপনার আইডিয়া থেকে আপনার আপনার নলেজ থেকে আপনাকে গ্রো করতে হবে, তাই না? কার কি কনসেপ্ট আছে দেখবো যে কে কত সুন্দর করে ভালো করে কত কিছু করে নিয়ে আসতে পারে, এটা আমরা অ্যাসাইনমেন্টে দেখবো। তো এই কাজটা হয়তো খুব ডিফিকাল্ট, হয়তো ক্লাসে এমন কেউ ছিল যে অ্যাডভান্স কিছু জানে, সে অ্যাপ্লাই করেছে। হয়তো বা আপনাদের ক্লাসে এমন কেউ আছে যে ভালো কিছু আরো অ্যাডভান্স কিছু লেভেলের কাজ করে নিয়ে আসবে। তো সমস্যা নাই, আমরা সব ধরনের কাজই দেখবো যে কে কি ধরনের কাজ পারে। ঠিক আছে? দেখেন এই কার্টুনটা যদি একটু খেয়াল করেন যে আজকে যা দেখালাম, আজকে যে সিলেকশন টুলস গুলো দেখালাম তার বাইরে কোনো কাজই নাই এখানে। আছে কি? শুধুমাত্র আজকে যা দেখানো হয়েছে তা দিয়েই একটা ল্যান্ডস্কেপের মতন করা, তাই না? গাড়ি চলতেছে, গাছ আছে, সবকিছুই সম্ভব। আপনি চাইলে এটা আপনিও করতে পারবেন, তাই না? এমন কেউ এখানে নাই যেটা আজকে আপনি করতে পারবেন না। আছে কি এখানে? অবশ্যই না। দেখেন চমৎকার একটা কার্টুন, শুধু কি রেক্টেঙ্গুলার আর কি ইলিপস, শুধুমাত্র এই দুটো সিলেকশন টুলস দিয়েই কাজটা করা হয়েছে। নাইস একটা কাজ। দেখেন কত চমৎকার একটা কনসেপ্ট। কি আজকে যা দেখালাম এই টুলস গুলো দিয়ে কিন্তু কাজটা করা, তাই না? হ্যাঁ। সো এই কাজগুলো এর জন্যই দেখানো। আমি আবারও বললাম যে হ্যাঁ আপনারা এ ধরনের কিছু কাজ করবেন বা এর থেকে বেটার, এর থেকে ভালো কিছু কনসেপ্ট আই হোপ আপনাদের দ্বারাও চলে আসবে। ঠিক আছে? তো অসংখ্য ধন্যবাদ এই টিউটোরিয়াল শোনার জন্য। অল দ্য বেস্ট। নেক্সট ক্লাসের জন্য আবার সবাইকে আমন্ত্রণ জানালাম। ইনশাল্লাহ সবাই ভালোভাবে কাজ করবেন। থ্যাংক ইউ এভরিবডি।